আমি যেটা কোড করব, HTML নিয়ে কাজ করব, তো আমাকে কি করতে হবে? প্রথমে আগে আমাকে একটা নোটপ্যাড ওপেন করতে হবে। তো নোটপ্যাড ওপেন করার জন্য কি করব? আমি এই কম্পিউটারে আসলাম, আসার পর এখানে সার্চ করব যে নোটপ্যাড আমাকে আছে কিনা, NOTE নোটপ্যাড। আমি বলেছিলাম যারা বিগিনার তারা অবশ্যই অন্য কোনো কিছু ইউজ করার দরকার নাই। এখন আমি নিজেই বলে দিব যে কোনটা ইউজ করতে হবে, কোনটা বলে, এগুলো নিয়ে অনেক কথা হবে। তো আমি এখন যেভাবে এগোচ্ছি আপনারা চেষ্টা করেন এই পলিসিগুলো ফলো করার জন্য, ঠিক আছে? তো আমি প্রথমে কি করলাম, কম্পিউটারটা ওপেন করে আমার এই নোটপ্যাডটা ওপেন করলাম, এটা ওপেন করতেছি। ওপেন করার পরে আমি এখানে কোড লিখবো, এই HTML এ কোডগুলো লিখবো। তো আমরা জানি যে এই HTML এর হচ্ছে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে একটু বড় করি, যে প্রথমে আমাকে কি করতে হবে, HTML দিয়ে শুরু করতে হবে এবং এই ট্যাগটা শেষ করতে হবে, এই জায়গাতে শেষ করতে হবে। HTML এটাতে আমি শেষ করলাম। এমন যদি হয় যে আমি এটা ক্লোজিং করি নাই, এটা কি কোনো প্রবলেম হবে? আমি গতদিন কিন্তু এই বিষয়গুলো বলছিলাম যে এটার প্রবলেমটা কোন জায়গাতে হবে, বলছিলাম না? র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে সমস্যা হবে। হ্যাঁ, র‍্যাঙ্ক করতে সমস্যা, বাট আপনার কোড কিন্তু রান হবে, সমস্যা নাই। তো যাই হোক, আউটপুট দেখাবে, মেইন কথা আউটপুট দেখাবে। কেন দেখাবে সেটা একটা ইতিহাস বলছিলাম আমি। আর আগে কেন দেখাইতো না? XHTML যে ভার্সনটা ছিল তখন কেন দেখাইতো না? এসব আমি কাহিনী আপনাদেরকে টুকটাক বলছি, যে অতটুকু কাহিনী মনে রাখেন। তো দেখেন HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম। এটা হলো পুরো একটা এরিয়া। যা করতে হবে আপনাকে এই ফুটবল খেলার এই মাঠের মধ্যেই করতে হবে। এই মাঠটাকে আমরা যেটা করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে HEAD হেড। তো হেড যদি শুরু করি তাহলে এটাকে হেড শেষ করতে হবে। শেষ করার জন্য স্ল্যাশ দিয়ে HEAD হেড, এটা শেষ করতে হবে। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে বডি পার্ট, BODY বডি। আমাদের শরীরে যেমন মাথা আছে এবং একটা বডি পার্ট আমরা বলি, তেমনি এই HTML পুরো জিনিসটাকে আমরা একটা হেড আর একটা বডি এভাবে দুইটা ভাগে ভাগ করতে আমরা পারি। ওকে, তাহলে এই হচ্ছে হেডিং পার্ট এবং হচ্ছে বডি পার্ট। আমি একটু ছোট করে নিয়ে আসি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে এই একটা পার্ট হেডিং, এই একটা পার্ট হচ্ছে বডি। দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত কিছুই করি নাই, এখন এই ফাইলটা আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। সেভ যদি করতে চাই তাহলে আমরা জানি ফাইল থেকে কি করতে হয়? সেভ করতে হয়। তো সেভে ক্লিক করলাম। এরপরে ফাইলটা আমি সেভ কোথায় করব? আসলে ফাইলটা কোথায় আমি সেভ করব? যে কোনো জায়গায় সেভ করতে পারি, বাট এখন যেহেতু আমরা নতুন শিখতেছি, আমরা ওই যে প্রথম দিন একটা ফোল্ডার তৈরি করছিলাম ব্যাচ 5 নামে, ওই ব্যাচ 5 ফোল্ডারটা তৈরি কোথায় করছিলাম? আমাদের ডেস্কটপে, আমার ডেস্কটপে। তো আমার এই ডেস্কটপে গেলাম, আমার ডেস্কটপে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ব্যাচ 5 নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। তো এটার ভিতরে ঢুকলাম, এটার ভিতরে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলটার নাম দিলাম হচ্ছে আজকে হোম দিলাম ফাইলের নাম, অথবা আমার নাম দিলাম ANWA আনোয়ার। নাম আমি যাই দেই না কেন, আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ডট দিতে হবে। ডটের পর দিতে হবে আমাকে HTML। কারণ HTML কেন দিব? কারণ এই ফাইলটা আমরা তৈরি করতেছি, এটা HTML এর ফাইল তৈরি করতেছি। এরপরে আমি কি করব? এখানে সেভে ক্লিক করব। তাহলে এই ফাইলটা আমার সেভ হয়ে গেল। এখন এই কাজটা কি? এই ফাইলটাকে রান করতে হবে। তো এই ফাইলটা রান করার জন্য আমাকে যেতে হবে কোথায়? যেখানে আমি ফাইলটা সেভ করছি। আমি ফাইলটা সেভ করছি হচ্ছে আমার ডেস্কটপে ব্যাচ 5 এই ফোল্ডারের ভিতরে। এই যে anwar.html এই ফাইলটা আমি তৈরি করছি। আগেরটা ছিল, প্রথম ছিল jorina.html, আজকে ছিল anwar.html। আজকে যেটা হয়ে গেছে দেখেন, এখানে আগের দিন আইকন শো করতেছিল কোন আইকন? গুগল ক্রোম। আজকেরটা শো করতেছে হচ্ছে মাইক্রোসফট এজের, এটা শো করতেছে। কেননা আমি আজকে যে ব্রাউজারটা ওপেন করা আছে, মানে ডিফল্ট ব্রাউজার হচ্ছে এটা। এখন আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি, তাহলে কোন একটা ব্রাউজারে গিয়ে এটা রান হবে। কোন ব্রাউজার রান হবে? যেটা এই যে ব্রাউজারের আইকনটা দেখা যাচ্ছে, সেই ব্রাউজারে গিয়ে এটা রান হবে। আমি ডাবল ক্লিক করলাম, দেখা যাক কি ঘটে। আজকে কিন্তু আর গুগল মানে ক্রোমে এটা রান হয় নাই, আজকে হয়েছে আমার এটাতে গুগল এজে রান হচ্ছে, ঠিক আছে?
তো রান হচ্ছে, যেখানে রান হোক না কেন এটার তো একটা আউটপুট আমরা পাবো, কিন্তু আউটপুট কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না বলেন তো? আমরা কিছু লিখি নাই ভিতরে, আমরা কিন্তু কিছু লিখি নাই, কিছুই লিখি নাই। এখন দেখেন এই ব্রাউজারে রান করতে আমার জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই না? তো আপনি এখন মনে করতে পারেন যে এই ব্রাউজারেই কি রান করতে হবে কিনা। আমি এই ব্রাউজার রান করব না, অন্য কোনো ব্রাউজারে করব। কি করব, এই ফাইলের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে যে ওপেন উইথ নামে একটা অপশন থাকে না, ওপেন উইথ, এই ওপেন উইথ থেকে আমি বললাম যে আমি গুগল ক্রোমে এটাকে রান করব। এই গুগল ক্রোম দিলাম, এখন কি হবে সেটা গুগল ক্রোমে রান হচ্ছে, কিন্তু আসলে আমাদের আলটিমেটলি কোনো রেজাল্ট আমরা দেখতে পেলাম না। এতগুলা যে কোড লিখলাম, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমাদের আরো কিছু কোড লিখতে হবে আসলে, ঠিক আছে? তো এটা লেখার জন্য প্রথমে আমরা বডিতে যদি কিছু একটা লিখি, সাপোজ আমি বডিতে লিখলাম একটা হেডিং ট্যাগ দিলাম। তো এই ওয়ান দিয়ে আমরা জানি হেডিং ট্যাগ কয়টা আছে? 6টা আছে, 1 থেকে 6টা পর্যন্ত। এখন কখন 1 ইউজ করবেন, কখন 6 ইউজ করবেন, কখন 5 ইউজ করবেন, এটা কিভাবে বুঝবেন আপনি কখন কোনটা ইউজ করবেন? বলেন কখন কোনটা ইউজ করবেন? যদি আপনার মনে হয় লেখাটা অনেক বড় দরকার, তাহলে আপনি সবচেয়ে বড় পাওয়া যায় কোনটা? H1 থেকে। আবার সবচেয়ে ছোট পাওয়া যায় H6 থেকে। তো সেটার উপর চিন্তা করে আপনি H1 দিবেন কি দিবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে। HTML ক্লাস এরকম কিছু আমি একটা লিখলাম। এখন যদি আমি এখানে রিলোডটা দেই আবার এই জায়গাতে এসে, তাহলে আমার কিন্তু HTML ক্লাস আমি পাচ্ছি। এগুলো আমি একটু ক্লোজ করে দেই, ঝামেলা করবে। তো এই যে আমরা দেখেন HTML ক্লাস পাচ্ছি, হ্যাঁ, তার মানে আমরা কোনো কিছু আমরা ডিসপ্লে কিন্তু করতে পারতেছি, কোনো কিছু আমরা ডিসপ্লে করতে পারতেছি। আমার মাউসের সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই যে হেডের ভিতরে যদি কোনো কিছু দেই, হেড মানে কি? মাথা। আসলে একটা মানুষের যদি বডিকে মানে একটা পুরো মানুষের যদি মানুষকে চিন্তা করেন, তাহলে আসলে মাথার মধ্যে কিন্তু তেমন কিছু থাকে না। মাথার মধ্যে যেগুলা আপনার জ্ঞান বুদ্ধি এই টাইপের জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে থাকে। সো মাথার মধ্যে আমরা এই টাইপের জিনিসপত্র রাখবো। আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করি বা যাই কিছু করি না কেন, যদি অন্য কোন একটা জায়গা থেকে জ্ঞান বুদ্ধি আনতে হয় বা লিংক আপ করতে হয়, সেই জিনিসগুলো সবকিছু হেডের মধ্যে থাকে। তো যাই হোক, আমরা এখানে একটা কাজ করতেছি, টাইটেল। আমরা গতদিন টাইটেলটা নিয়ে কথা বলছি, TITL, টাইটেল ট্যাগটা দিলাম, শুরু করলাম এবং এখানে শেষ করতেছি টাইটেল ট্যাগটা, TITL, টাইটেল, টাইটেল, টাইটেল দিয়ে শুরু করলাম। এই টাইটেলের এখানে আমি কিছু একটা লিখলাম, আমি হোম, এরকম কিছু একটা লিখলাম। লিখে আমি কি করব, আবার ফাইল থেকে সেভ দিলাম, অথবা আমি কি করতে পারি, কন্ট্রোল এস চাপতে পারি। আচ্ছা, কন্ট্রোল এস চাপলেন, কন্ট্রোল এস চাপার পরে এটাকে মিনিমাইজ করলাম, এখানে আমি আবার রিলোড করলাম, দেখলেন এই জায়গাতে কিন্তু হোম চলে আসছে, তার মানে চেঞ্জ কিন্তু হচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই জিনিসগুলো গতদিন আমরা দেখছিলাম, গতদিন আপনি দেখছিলেন। এখন এই যে আপনি কোডগুলা করছেন, এই কোডগুলাকে আপনি দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন? আপনি যদি ইনস্পেক্ট করেন, রাইট ক্লিক করেন, এই জায়গাতে রাইট ক্লিক করে ইনস্পেক্ট করেন, তখন দেখবেন এই যে কোডগুলো আপনি করছেন সেই কোডগুলো কিন্তু পাওয়া যাবে। কোথায় কোড পাওয়া যাবে? এই যে যা যা কোডগুলো লিখছেন সেই কোডগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি যা যা কোড করছেন সেই কোডগুলো কিন্তু এখানে ইনস্পেক্ট করে এটা দেখা যাচ্ছে। এখন শুধু এটাই না, আপনি যদি মনে করেন যে এটাকে এই যে ভিউ পেজ সোর্স, এর যদি সোর্সটা আপনি দেখতে চান, আপনি এটাতে ক্লিক করে দেখবেন যে এই যে সবগুলো সোর্স আপনি পেয়ে যাচ্ছেন। বোঝেন নাই? সবই পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি ওয়েবসাইটের কারো যদি কোনো কিছু আপনি চুরি দাউরি করতে চান, সেটাও কিন্তু করা পসিবল। কিভাবে পসিবল দেখাবো। আপনি মনে করেন কার্ডটা দেখবেন, আমাদের ফাউন্ডেশনে আছে না ACR, অন্যের জিনিস চুরি করার থেকে নিজের জিনিসই বলি নাকি। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের যদি সাইটটা থেকে আমরা যাই, এই যে ফাউন্ডেশনের ওয়েবসাইট,
এটা কিন্তু আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্টদের তৈরি করার ডিজাইন। শুধু ডিজাইনটাই বলতেছি না, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন, সেটা লারাভেল দিয়ে তৈরি করা, এবং এটা আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্টকে দিয়েই করানো হয়েছে। এটা শুধু এই একটা ওয়েবসাইট না, আরো 2-3টা ওয়েবসাইট তৈরি করা আছে লারাভেল দিয়ে। এগুলা কিন্তু স্টুডেন্টরা তৈরি করছে। হ্যাঁ, এরা কিন্তু তৈরি করার জন্য কাউকে টাকা পয়সা দেওয়া হয় নাই, মানে বাইরে থেকে হায়ার করা হয় নাই, আমাদের স্টুডেন্টরা এরা তৈরি করছে। সো আপনারাও যদি লেগে থাকেন, আপনার কাছে মনে হচ্ছে একটা ডিজাইন তেমন কিছু না, বাট এর ব্যাক এন্ডে এটা কিন্তু অনেক ফাংশনাল। হ্যাঁ, অনেক কিছু আছে এটার ভিতরে। এটা একটা অ্যাপ্লিকেশন, আপনি দেখতে পাচ্ছেন শুধু হোম পেজটার ভিতরে অনেক কিছু আছে। যাই হোক, তো এটাকে এই পেজের ডিজাইনটা মনে করেন আপনার পছন্দ হয়ে গেছে, এই পেজের কোডগুলা কিরকম করে লিখছে আপনি দেখতে চাচ্ছেন, আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করবেন, ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে গেলে দেখবেন এর কোডগুলা কিন্তু এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কি কি করা আছে, দেখা যায়? জি ভাইয়া। দেখা যায়। এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যেত না? বুটস্ট্র্যাপ দিয়ে করা এটা, এটা তো ডিজাইনের কথা আচ্ছা। বলতেছি, ব্যাক এন্ডে কাজ করার জন্য লারাভেল লাগবে। এখন দেখেন এটাকে আপনি কি করবেন, যদি এর সোর্স কোডটা ভালো মতো দেখতে চান, তাহলে এটাকে আপনি রাইট কোড ক্লিক করে ভিউ পেজ সোর্স, দেখেন এই পেজের সোর্স গুলো আপনি পাবেন। বোঝা গেছে কথা আমার? এখন আপনি মনে করতেছেন আপনাকে চুরি করা শিখাইতেছি আমি? ভাইয়া এখানে সিএসএস গুলোকে একসাথে করে না শো করে, নাকি সিএসএস গুলো আলাদা করে শো করে? না, প্রত্যেকটা পেজ আলাদা করে শো করবে। আপনি যেই পেজে সোর্স দেখতে চাচ্ছেন সেই পেজেই সোর্সটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আপনি মেইনলি আমি দেখাচ্ছি যে কোডগুলো দেখা যায়, এগুলো আপনি ইউজও করা যায়, হ্যাঁ, চুরি করা যায়, সমস্যা নাই। তো যাই হোক, সেগুলো হয়তো আমরা বিস্তারিত পরে কথা বলবো, এগুলো কিভাবে চুরি করতে হয়, কিভাবে অন্যের কোড ইউজ করতে হয়, এগুলোও শেখানো হবে, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই, যেহেতু আমরা একদম বিগিনার। তো এই বিষয়গুলো খুব বেশি এখন ডিসকাস করতেছি না। তো আমরা যেটা করলাম, একটা হেডিং ট্যাগ নিলাম, এই কাজটা কিন্তু আমরা করলাম, তাই না? এগুলো আগেই করছি, এখনো পর্যন্ত নতুন কিছু শিখছি বলে আমার মনে হয় না। আজকে নতুন কিছু জিনিসপত্র শিখবো। যেমন আপনি যদি এইরকম একটা ট্যাগ দেখেন, যে প্যারাগ্রাফ ট্যাগ গতদিন দেখছিলাম কিনা, প্যারাগ্রাফ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্যাগের নামগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে। তো আপনার সবকিছু মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা কি? যেমন এটা হলো H1 ট্যাগ। H1 ট্যাগে এটা ফুল মিনিংটা কি? এটার নাম হচ্ছে HEADING, হেডিং। এটা একটা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের প্রথম লেটারটা কি? H, এই জন্য এটাকে H বলা হয়। এখন আমরা যদি বলি যে প্যারাগ্রাফ ট্যাগ, PERAGRAPH, প্যারাগ্রাফ, তো এই ট্যাগের ট্যাগটা তৈরি করার জন্য কি করতে হবে আপনাকে? কি দিয়ে তৈরি করতে হবে? শুধু পি দিলেই প্যারাগ্রাফ ট্যাগ হয়ে যাবে। শুরু করলাম, শেষ করলাম। আপনি যদি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর কিছু লিখেন, তাহলে সেটা শো করবে। এখন আপনি বলতে পারেন যে এই প্যারাগ্রাফ কথাটা কেন কিভাবে মনে রাখবো? এটা যদি আপনার রিয়েল লাইফের কথা চিন্তা করেন, যে আপনি পত্রিকা পড়তেছেন, তো পত্রিকা যখন পড়তে যান, তখন যে হেডলাইন গুলো থাকে, ওগুলোকে আপনি হেডলাইন তো বলেন নাকি, বা হেডিং তো বলেন, নিজে নিজে বলেন। আপনি এই সেক্টরে কাজ শেখার আগেও কিন্তু এগুলোকে হেডলাইনই বলতেন। তো হেডিং বা হেডলাইন তো একই কথা। তাহলে সেই জায়গা থেকে হেডিং আসে, এই H1 আসছে, বা মানে হেডিং ট্যাগ আসছে। আবার আপনি প্যারাগ্রাফ যখন কথা বলেন, আপনি বিভিন্ন সময়ে হয়তো পড়াশোনা করার সময় প্যারাগ্রাফ পড়াশোনা করছেন। প্যারাগ্রাফ মানে কি? অনেকগুলা কিছু লিখতে হয়, এরকম একটা জিনিস লিখতে হয়, তাই না? ওগুলাকে প্যারাগ্রাফ হয়তো আমি বলতেছি, একটা সামারি বলতেছে, তো সেটাকে প্যারাগ্রাফ বলতেছি। তো যেমন আপনি প্রথম আলোতে যদি আসেন, প্রথম আলোতে আসলে আমাকে একটু যদি কম্পেয়ার করে বলেন যে কোন জিনিসটাকে আপনি কি বলবেন আসলে, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে যে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ। তার মানে এটা করার জন্য কি তারা, আপনার কাছে মনে হয় যে এরা অন্য কিছু ইউজ করছে? না, এইচ ট্যাগ দিয়ে এই ট্যাগটা ইউজ করছে। আবার এই যে লেখাগুলো আছে, আপনার কাছে এটা থেকে কি মনে হচ্ছে? এটা কোন ট্যাগ ইউজ করছে? এটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছে। তাহলে এই যে একটা প্রথম আলো মতো ওয়েবসাইট, তারা আসলে কোন ট্যাগগুলো ইউজ করতেছে?
এই হেডিং ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগের বাইরে আর কি আছে? আর একটা ইমেজ আছে, ইমেজ ট্যাগ থাকতে পারে। আর আর এখানে তেমন কি আছে বলেন তো? তার মানে আসলে মানে তেমন কিছু কিন্তু মানে মেজর জিনিসগুলো কোনটা? হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ, আরো দুই একটা ট্যাগ আছে, এগুলাই কিন্তু মেজর, তাই না? তো সেই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো এরকম। সাপোজ আপনি যদি এই বাংলাটুকু কপি করেন, বাংলাটুকু কপি করে যদি আপনি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দেন, এটা সেভ দিলাম, কন্ট্রোল এস চাপ দিয়ে, এরপর আমি রিলোড দিলাম, বাংলা লেখাটা চলে আসছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। এখন আপনার মনে হচ্ছে যে এই হেডিং ট্যাগের নিচে যদি একটা আন্ডারলাইন করা যেত তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো কিনা আমি জানি না। তবে আন্ডারলাইন করার জন্য একটা ট্যাগ আছে। যেমন আমি এখানে যদি দেই, আন্ডারলাইনটা কিভাবে হয়, আমি চাচ্ছি হরিজন্টালি একটা লাইন হবে, হরিজন্টালি। তো এই হরিজন্টালটাকে বলা হয় এইচ। কি বলা হয়? এইচআর। এইচআর, ঠিক আছে। হরিজন্টালটাকে আমরা বলি হচ্ছে এইচআর। এটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ, এটা কোনো ওপেনিং নাই, শুধু সেলফ ক্লোজিং একটা ট্যাগ। এটা কি হবে না হবে না? এই যে হরিজন্টালটা, একটা হরিজন্টাল লাইন কিন্তু আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। তো এইরকম অনেক জিনিসপত্র আরো আছে। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে যদি কাট করি, করে আমি অন্য কিছু লিখলাম, সাপোজ এ এম এ আর আমার সোনার বি এ এন বাংলা আমি ভালোবাসি, যদিও ভালোবাসি বলে মনে হয় না, কতটুকু ভালোবাসি আল্লাহ জানে। যাই হোক, তো এই যে আমি লেখাগুলো লিখলাম, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে পারফেক্ট একটা স্পেস দেওয়া আছে না? স্পেস দেওয়া আছে কিনা? হ্যাঁ। তো আপনি মনে করতেছেন যে স্পেস গুলো যদি আমি আর একটু বাড়াই দেই এরকম, তাহলে এখানে মনে হয় স্পেসটা একটু বেড়ে যাবে, তাই না? বেড়ে যাওয়ার কথা না? হ্যাঁ। দেখেন কি ঘটনা ঘটে, বেড়ে গেছে। বেড়ে গেছে না, বাড়ে নাই। বাড়ে না। আপনি যদি মনে করেন যে এখানে এ লিখছেন, এরকম স্পেস দিবেন, আবার ইন্টার দিবেন, মানে হযবরল করে লিখছেন, ঠিক আছে, হযবরল করে লিখছেন, এই স্পেসগুলো কিন্তু থাকবে না। বুঝতে পারছেন? সে নির্দিষ্ট একটা স্পেস যেটা নেই সেটাই নেবে। যতটুকু স্পেস নেওয়ার কথা সে অতটুকুই নিবে। আপনি যতই এখানে কাহিনী করেন না কেন সেটা সে নিবে না। এখন কথাটা হচ্ছে, এখন তো আপনার তো এরকম হযবরল করে লেখার ইচ্ছা হতেই পারে। আপনি একজন ডেভেলপার মানুষ, আপনার মনের মধ্যে তো এরকম অনেক আকুতি মুকুতি হতেই পারে। তো এগুলোর ক্ষেত্রে আপনি তো কি করতে পারেন, এগুলোর ক্ষেত্রে একটা কোডের একটা কি আছে যেন, ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে প্রি। এই নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগটা যদি আপনি শুরু করেন এবং এই ট্যাগটা যদি আপনি ক্লোজ করেন, এই ট্যাগের ভিতরে আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন এ, এখানে লিখলেন হচ্ছে এইচ, কন্ট্রোল এস চাপ দেন, রিলোড দেন, যেভাবে লিখবেন সেভাবে আপনি সেটা পাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। আপনারা কেউ এমএস অফিস ওয়ার্ড এগুলা ইউজ করছেন? জি 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 স্যার। জি স্যার। সবাই ইউজ করছেন? আমি ইউজ করি না। তাহলে গুগল ডগে যাই দেখি, আমি বলবো কেমনে কেমনে করে। তাই বলে মনে করেন না যে আপনাদেরকে এমএস ওয়ার্ডে অফিসে লেখা শেখাচ্ছি। হ্যাঁ, লেখা শেখানো কিছু নাই, ঠিক আছে। আমি জাস্ট লিখলাম, মনে করেন যে কিছু একটা লিখলাম, এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি করতে হবে? এই যে লেখা আছে তো, কন্ট্রোল প্লাস বি, এ এন ডব্লিউ আর আনোয়ার, এইচ ও ডব্লিউ এস এন হোসেন, আমার নামটাকে একটু বলি, আনোয়ার হোসেন লিখলাম। তাহলে এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি করতে হয়? ও বি তে ক্লিক করলে হয়ে যাবে। বি তে ক্লিক করলে হবে? শিওর? বি তে ক্লিক করলাম, হইছে? আগে সিলেক্ট করতে হবে। তার আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে, তারপরে বি তে দিতে হবে। এটা হচ্ছে বোল্ড। এরপর লেখাটাকে যদি আমি ইতালিক করতে চাই তাহলে
আই তে ক্লিক করে ইতালিক হইল। আই আন্ডারলাইন করতে চাইলে ইউতে দিতে হবে। ব্যাপারগুলো এরকম না? তো এইরকমই এই কনসেপ্ট গুলাই আসলে দেখেন, এগুলা তার মানে এগুলা যে তৈরি করছে, আপনার কাছে মনে হয় যেখানে যে আপনি ক্লিক করতেছেন এটা কাজ করতেছে, এটা এমনি এমনি কাজ করতেছে? আপনার কাছে মনে হয় যে এগুলা এমনি এমনি কাজ করতেছে? এখানে ক্লিক করলেন এখানে ইতালিক হয়ে গেল, এখানে করলেন ইতালিক হয়ে গেল, এটা এমনি এমনি হয়ে গেছে? তার মানে এগুলাতে অবশ্যই কিছু না কিছু ইউজ করা আছে। তো সেই জিনিসগুলো আপনি কিভাবে ইউজ করবেন যদি আপনি এরকম একটা এমএস অফিস ওয়ার্ড বানাইতে চান? দেখেন, আমরা যদি আমি যদি ইতালিক করতে চাই, তাহলে ইতালিকের ওখানে আমরা কি ছিল? আই ছিল না? তো আপনি এখানে আই দেন, আই ট্যাগ দিলেন, এখানে যা কিছু লিখবেন আনোয়ার এইচ-ও-এস-এস হোসাইন, এখানে ইতালিক ট্যাগটা আমি আইটা শেষ করলাম। তাহলে এই লেখাটা কি হবে? ইতালিক হইছে? জি জি ভাইয়া হয়েছে। তাহলে এগুলা কি মুখস্থ করা বা মনে রাখার মতো কোনো জিনিস না। এরপরে আমি এটাকে চাচ্ছি হচ্ছে বোল্ড করার জন্য। তাহলে বোল্ড ওখানে কি ছিল? বি ছিল, এখানেও বি দেন, এখানেও বি দেন। তাহলে কি হবে? এটা লেখাটা বোল্ড হইছে? হইছে ভাইয়া। হয়েছে। গুড। এরপর যাচ্ছেন আপনি আন্ডারলাইন করার জন্য, তাহলে ইউ আন্ডারলাইন ইউ নাকি? ওখানে ইউ দিয়ে দেন। এখানে একটা ইউ দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে আমার কথা না? তাহলে ওরা যারা তৈরি করছে এগুলা দিয়ে তৈরি করছে নাকি? জি ভাইয়া। জি। তো এখানে একটা কনফিউশনের জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আনোয়ার হোসাইন আমি লিখলাম, যেটা আসলে ভাইভাতে ধরে। আমি আসলে আমার সিলেবাসটা আপনারা ক্লোজ করলে একটু বুঝবেন যে আমি একটু দেখবো মাঝে মধ্যে দু একটা কথা বলি যেটা ভাইভা রিলেটেড কোশ্চেন হতে পারে। কারণ কেউ যদি আপনার লোকালি জব করতে চান তাহলে আপনার ভাইভা দিতে হবে, আর ভাইভা দিতে গেলে তো ভাই কাজ পারলে হবে না, আপনাকে অ্যান্সার দিয়ে আগে জবটা পাইতে হবে, তারপরে আপনি কাজ করবেন। সো ভাইভাতে কি টাইপের কোশ্চেন হতে পারে সেই জিনিসগুলো আমরা একটু বলার চেষ্টা করি। তো এখানে কনফিউশনের বিষয় একটা আছে, সেটা হচ্ছে এটা হলো এই যে আনোয়ার হোসেন যেটা বোল্ড করা আছে, সেটাতে কি দেখেন, এটা কি ট্যাগ ইউজ করছি? বি ট্যাগ। তো বি ট্যাগ ইউজ করছে। আমি একটা আরেকটা ট্যাগের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, সেটা হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং এর নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগ লিখলাম। এখানেও লিখলাম হচ্ছে আনোয়ার এইচ-ও-এস-এস হোসাইন, এখানে আমি একটা স্ট্রং ট্যাগটা ক্লোজ করে দিলাম, STRONG স্ট্রং। আমি এখন যদি রিলোড দেই, তাহলে এই আনোয়ার হোসেন আর এই আনোয়ার হোসেনের মধ্যে পার্থক্যটা কি? মানে এটার মধ্যে দুটার মধ্যে কোনো লেখার পার্থক্য দেখতে পাচ্ছেন? বেসিক কোনো পার্থক্য নেই। বেসিক কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তাহলে ভাইভাতে এটা একটা কমন কোশ্চেন হতে পারে, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা করতে পারে যে বোল্ড ট্যাগ আর হচ্ছে স্ট্রং ট্যাগের মধ্যে পার্থক্যটা কি? বলেন, কেউ বলতে পারবেন? গত ক্লাসে বলছিলেন ভাইয়া, ওই যে এইটার উপর মানে যেটা বোল্ড করা হয় ওইটার গুরুত্ব কম, কিন্তু যেটাকে স্ট্রং করা হয় ওইটার গুরুত্বটা একটু বেশি। কার কাছে গুরুত্বপূর্ণ বেশি, কার কাছে গুরুত্ব কম? মানে হচ্ছে এটা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে হয়তো কাজ করে। হ্যাঁ, তার মানে এরকম। এটা হচ্ছে গুগলকে আমি আমার গুরুত্বটা বোঝাচ্ছি। আমি গুগলকে গুরুত্ব বোঝাচ্ছি যে ভাই সাপোজ এখানে লেখা আছে বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ, ঠিক আছে? এটা আনোয়ার হোসেন, এটা বাংলাদেশ। তাহলে আমি কি করতেছি? গুগল আমার কাছে যদি মনে হয় যে বাংলাদেশটা গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে বাংলাদেশটা কি করতে হবে? স্ট্রং ট্যাগের মধ্যে রাখতে হবে লেখাটা। তাহলে এটা গুগল এটাকে গুরুত্ব সহকারে দেখবে না, আর এটাকে গুরুত্ব সহকারে দেখবে। আর গুরুত্ব সহকারে যদি গুগল দেখে, তার মানে কি? আপনি বিভিন্ন জিনিস সার্চ করেন না, সার্চ করলে গুগল এই জিনিসগুলো ফাইন্ড আউট করে সামনে নিয়ে আসার চেষ্টা করে। সো গুগলকে গুরুত্ব বোঝানোর জন্য, আর গুগলকে আলটিমেটলি গুরুত্ব কেন বোঝাবে? গুগলকে গুরুত্ব বুঝাইলেই মানুষজন যখন সার্চ করে তখন আপনার এই কিওয়ার্ড গুলো সামনে চলে আসবে। তো এই জন্য, বুঝা গেছে? ঠিক আছে, বুঝতে পারছি।
সবাই কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাই না ঘুমাই ভাইয়া। গেলে বলে না না ভাই ভাই। বুঝতে পারছি। আচ্ছা ঘুমাই যান না আজকে একটা কবার কথা হচ্ছে তাহলে ভাইয়া, কি ভাইয়া আসলে আমরা দেখলাম এই ক্লাসে সবাই অনেক চুপচাপ থাকে, কথা বলে না কেমন কেমন। ভাইয়া তাহলে কি আমরা এখানে বোল্ড ট্যাগের পরিবর্তে কি আমরা স্ট্রং ট্যাগ আজকে ব্যবহার উপস্থিতি করব? কম তো। না? আপনি সবগুলাতে কেন স্ট্রং ট্যাগ ইউজ করবেন? আপনার সব কিওয়ার্ড তো গুরুত্বপূর্ণ না। আপনাকে বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ কোনটা। আপনি গুগলকে কোনটা গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করতেছেন। আপনি তো মনে করেন যে হ্যাঁ আমি সবগুলা কিওয়ার্ড গুগলের কাছে গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করব, তাহলে করেন, সমস্যা তো নেই। বললে তো হজবরল হয়ে যাবে। আচ্ছা, আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না। আমরা মনে হয় শুনতে একটু সমস্যা হচ্ছে। আমরা নেক্সট পয়েন্টে যাই। কোথায় নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, আমরা এখন শিখব হচ্ছে লিস্ট। আপনারা কি এখানে ফ্যামিলি মানে চালান এরকম লোক আছে না? মানে জি ভাইয়া। সংসার চালান কেউ আছে না এরকম? না আমি একাই হ্যাঁ, আছি? আমিও আছি। হ্যাঁ, আমি আমার একটা আছি ভাই। ছোট সংসার আছে, আমার ভাই বোনের একটা ছোট সংসার। বাজার টাজার করতে হয়। তো বাজার করতে হলে হয়, আমার যেটা হয় সমস্যা, আমার বোন বলে যে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে। তো আমি কি করি, ঘাট তেরামো করে কোনো কিছু লিখে রাখি না আসলে। হ্যাঁ, তো মনে করলাম যে হ্যাঁ এই কয়টা জিনিস তো মনে থাকবে, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কিন্তু আলটিমেটলি হয় কি, দুই তিনটা বাজার করার পরে আসল গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আসলে ওই নিয়ে আসা হয় নাই, কারণ ওটা হচ্ছে আমার মনে থাকে, মনে নাই, ভুলে গেছে। তো এই জন্য যারা করে, যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিমান, তারা যেটা করে বাসা থেকে কষ্ট করে হলে একটু খাতায় লিস্ট ডাউন করে, 1 2 3 করে লিস্ট ডাউন করে, এবং একটা করে বাজার করার পর সে ওটা কেটে দেয়, যেটা করা হয়েছে এটা করা হয়েছে। লিস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যতটা ইম্পর্টেন্ট আপনার লাইফে, ততটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে লিস্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এই লিস্ট নিয়ে যে কথা বলতে চান, লিস্ট আসলে আছে 3 প্রকার। হ্যাঁ, টিওয়াইপি, টাইপ অফ লিস্ট। লিস্ট হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ডিফিনেশন লিস্ট। আমি যদি এখানে এক লিখি, এক নাম্বার হচ্ছে ডিফিনেশন লিস্ট। 2 নাম্বার হচ্ছে অর্ডার লিস্ট, ও আর ডি এর অর্ডার, এল আই এস টি, অর্ডার লিস্ট। 3 নাম্বার হচ্ছে আনওআরডি এর অর্ডার, এল আই এস টি লিস্ট। মানে আপনি যদি এইচটিএমএল তে লিস্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে এই 3 প্রকারের লিস্টই বানাইতে পারবেন, এর বাইরে কোনো লিস্ট নাই। 3 প্রকারের আনোয়ার লিস্ট। লিস্ট ভাইয়া একটা স্পেস দিয়ে দেন। আচ্ছা, তো 3 প্রকারের লিস্ট আছে, ঠিক আছে? জি। তো এই 3 প্রকার লিস্ট আমরা তৈরি করে দেখবো। আসলে লিস্টগুলো কি রকম, এই 3 প্রকার লিস্ট আমরা তৈরি করে দেখবো। তার আগে আমরা ট্যাগ তৈরি করা শিখি। যে ট্যাগ তৈরি করবো কিভাবে, এই যে ডিফিনেশন লিস্ট মানে মুখস্থ না করে আমরা সহজে মানে বুঝতে পারবো কিভাবে যে এটা ডিফিনেশন লিস্টের ট্যাগটা কি রকম হতে পারে। এই যে ডিফিনেশনের প্রথম লেটারটা কি, এটা ডি। ডি। তো এটাকে আমি দিলাম হলো ডিফিনেশনের প্রথম ওয়ার্ডটা দিলাম হচ্ছে ডি। এরপরে লিস্ট যে বলতেছি আমরা লিস্ট, তাহলে এই লিস্টের প্রথম লেটারটা কি, এল। এল। এই জন্য হলো ডি এল। বোঝেন নাই? ডিফিনেশন লিস্টের ডিএল, এটা শুরু করলাম এবং এটা কি করতে হবে, শেষ করতে হবে ডিএল দিয়ে। এটা হলো ডিফিনেশন লিস্টের ট্যাগ। এরপরে আপনাকে যদি বলা হয়, আচ্ছা আমরা একটা একটা করে দেখি, আমরা একটা একটা করে দেখি। ডিফিনেশন লিস্ট বললাম, তাহলে ডিফিনেশন লিস্টের ট্যাগটা আমি নিচের দিকে লিখলাম। ডিফিনেশন লিস্টটা আমি এভাবে লিখলাম, এটা শুরু করলাম। এখন এই ডিফিনেশন লিস্ট, এই লিস্টের ভিতরে আবার কাহিনী আছে। লিস্টের ভিতরে ঢুকলাম, লিস্টের ভিতরে ঢোকার পরে এটার মধ্যে আবার কাহিনী আছে, সেটা হচ্ছে ডিফিনেশন, ডিইএফআইএন, ডিফিনেশন টাইটেল, টিআইটিএল, ডিফিনেশন টাইটেল। এটা ট্যাগ কিভাবে বানাবো আমি, ডিতে ডিফিনেশনের ডি, টিতে হচ্ছে টাইটেলের টি। এটা শুরু করলাম এবং এটাকে শেষ করতে হবে। ডিফিনেশন টাইটেল শুরু করলাম। তাহলে
ব্যাপারটা হলো এইরকম। প্রথমে হলো ডেফিনেশন লিস্ট তৈরি করব। প্রথমে কি করব? ডেফিনেশন লিস্ট তৈরি করব। এখন লিস্টের মধ্যে টাইটেল থাকতে পারে না? সাপোজ আপনি একটা বাজার করতে যাচ্ছেন, তো বাজারের মধ্যে হতে পারে কিছু গ্রোসারি টাইপের আইটেম থাকতে পারে, তো আপনি টাইটেলটা দিলেন যে গ্রোসারি, তারপর আপনি 1 2 3 4 করে গ্রোসারি আইটেমগুলো লিখলেন। আবার আপনি মনে করেন যে হচ্ছে কাপড় কিনবেন, তো ওটা আরেকটা আইটেম, তো ওটার আপনি একটা ক্লোথ আইটেম লিখে দেখলেন টাইটেল, সেখানে আপনি ক্লোথ আইটেমের মধ্যে জামা বিভিন্ন কিছু কিনলেন, সেটা হতে পারে। তো এইরকম করে আমি যেটা করলাম, ডেফিনেশন লিস্টের মধ্যে আবার কি করলাম, ডেফিনেশন টাইটেল বানাচ্ছি। ডেফিনেশন টাইটেল যদি আমি কিছু একটা দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে ক্লোথ, CLOTH, ক্লোথ দিলাম, এটা হচ্ছে কি ডেফিনেশনের টাইটেল। এখন ডেফিনেশনের টাইটেলের ভিতরে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেশন, এটা তো টাইটেল দিলাম ক্লোথ। এখন ক্লোথের মধ্যে, ক্লোথ বলতে কি? কাপড় চোপড় বোঝায়। তো কাপড় চোপড় তো আপনার অনেক আইটেম আছে, আপনি কিনবেন কোনটা বা কি লাগবে আপনার, সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে ডেফিনেশন, DEFINATION, ডেফিনেশন দিয়ে ডাটা, ডেফিনেশন ডাটা। এটা বানানোর জন্য কি করতে হবে আপনাকে? ডেফিনেশনের ডি, ডাটার হচ্ছে ডি। এটাতে শুরু করলাম, এটাতে আমাকে শেষ করতে হবে ডিডি। এখন আপনি ক্লথের মধ্যে আপনি কি কিনবেন সেটা আপনার বিষয়। আমি এখানে লিখলাম হচ্ছে PANT, প্যান্ট হতে পারে। তো এগুলো আমি উঠাই দিলাম, আপাতত দরকার নাই, এটা উঠাই দিলাম। আমি একটু রিলোড দিই, দেখি কি আসে। কি করলাম? আমার টাইটেলটা হচ্ছে ক্লথ, ক্লথের মধ্যে আমি কি দিলাম? আমার লাগবে প্যান্ট। এরপরে শুধু কি প্যান্ট কিনবেন? কিন্তু আর কিছু কিনতে হয়। তো আপনি কি করতে পারেন? আপনার জন্য প্যান্ট কিনলেন, সমস্যা নাই, ওয়াইফের জন্য শাড়ি কিনতে হবে না? হবে তো নাকি? তাছাড়া এখানে কিন্তু প্রথমে তালিকা ট্র্যাক, তারপর লিস্টের ট্র্যাকগুলো। লিস্টেড ট্র্যাকগুলো প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে, সেই টাইটেলের আন্ডারে আপনি কি কি কিনবেন সেটা আলাদা বিষয়। এখন এটা তো একটা গেল, একটা টাইটেল। এখন যদি আপনি মনে করেন যে আমি শুধু ক্লথ মানে পোশাক কাপড় কিনবো না, আপনাকে গ্রোসারি কিনতে হবে, গ্রোসারি কিনতে হবে, তাহলে আপনি আবার একটা লিখতে হবে। আমি এখানে লিখলাম হচ্ছে গ্রোসারি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝতেছেন তো না? জি জি। আমার স্পেলিং একটু সমস্যা হয়, মাইন্ড করেন না আবার। তো এটা হলো ক্লথের আইটেম, এটা হলো গ্রোসারির আইটেম। তো এই টাইপের যদি কখনো আপনার লিস্ট প্রয়োজন হয় যে এইরকম টাইটেল থাকবে, সেখানে একটা একটা করে বিভিন্ন আইটেম থাকবে, তখন আপনি এই ডেফিনিশন লিস্টটা ইউজ করতে পারেন। আমাকে এখন বলেন যে আপনারা বুঝছেন কিনা? এতটুকু পর্যন্ত বুঝছি। এতটুকু বুঝলে তো অনেক বুঝে ফেলাইছেন, এত বেশি বুঝেন না আবার, তো অনেক ভালো বুঝতে পারতেছেন আপনারা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে লিস্টের মধ্যে একটা ছিল ডেফিনেশন লিস্ট, যেটা আসলে খুব বেশি সচরাচর একটু কম ইউজ হয়। আপনার ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে তুমি তো কাজ করো, তুমি বলো যে আসলে লিস্ট কত টাইপের হয়। তারা হয়তো বলবে আপনাকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো এটা মোটামুটি একটু ইউজ কম হয় আসলে, এই জন্য এটা হয়তো মানুষজন একটু জানেও কম, সবাই হয়তো ব্যাপারটা নিয়ে অতটা টেনশন করে না। যাই হোক, তো আমরা জেনে নিলাম, জেনে থাকা ভালো। পুরো প্রজেক্টের মধ্যে আপনি যে লেখাগুলি লিখছেন, যেগুলো ব্যবহার হচ্ছে না ওগুলা না কেটে দিলে একটু ভালো হয় না আমাদের জন্য আসলে? মানে এই যে আপনি কিছুক্ষণ আগে লিখলেন ডেফিনেশন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো যদি থাকে মনে হয় আরেকটু মানে ভালো লাগে, কেমন জানি এটা দেখতে, প্রজেক্টটা দেখতে। এগুলো পরবর্তীতে যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ক্লাস শেষ হওয়ার আগে যদি আপনি না, কাটেন সমস্যা। এখানে এই প্রজেক্টে কোড বেশি লিখলে যেটা হবে যে আপনি সবগুলো একদম গোলায় যায় কিনা, এই জন্য আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখতেছি, যে টপিকটা দেখাচ্ছি সেই টপিকসে কোডগুলো লিখতেছি। তখন রিলোড দিলে যখন আমরা আগের গুলা দেখতে পাই না, তখন কেমন কেমন যেন একটা খালি খালি লাগে, আগের গুলো আবার ভুলে গেছি কিনা ওটা মানে। না সেটা ঠিক আছে, বাট কোড যখন বেশি হয়ে যাবে তখন আপনি আরেকটা কোডের সাথে আবার ম্যাচ মিলাই ফেলেন কিনা, আমার এই ভয়ে আমি আসলে কোডগুলো কেটে। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেটা বললেন। তাহলে আমরা ডেফিনিশন লিস্টটা আমরা যদি বুঝে থাকি, তাহলে আমরা নেক্সট লিস্টটা আমরা দেখবো, সেটা হচ্ছে পরেরটা কি বললাম, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যদি হয়ে থাকে তাহলে অর্ডার লিস্টে কি থাকে? অর্ডার লিস্ট, এটাকে বানাতে গেলে কি করতে হবে?
OL ORD এর অর্ডার, LIST লিস্ট। এটা ট্যাগ বানাইতে গেলে কি করতে হবে? OL ও তে হচ্ছে অর্ডারের ও, এল তে হচ্ছে লিস্ট। লিস্ট। এটা শুরু করলাম, এটা শেষ করতে হবে। এই যে এখন নিচে চলে আসতেছে, আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে? এই জন্য আমার সমস্যাটা হচ্ছে। যাই হোক, দেখি একটু চেষ্টা করি কিছু করা যায় কিনা আপনাদের জন্য। তো ও লিখলাম, এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। ও এল অর্ডার লিস্ট। এখন প্রত্যেকটা লিস্টে থাকে কি আসলে বলেন তো? টাইটেল থাকবে, তারপর লিস্টগুলো হ্যাঁ, থাকবে। টাইটেল থাকবে, কিন্তু এটাতে টাইটেল নাই। এটাতে কি আছে? অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার মানে আমরা কি বুঝি বলেন তো? অর্ডার আদেশ দেওয়া। অর্ডার বলতে কি? কমেন্ট যে দেওয়া। আপনাকে যদি বলা হয় যে এটা অর্ডার অনুযায়ী সাজানো, অর্ডার অনুযায়ী সাজানো, অর্ডার অনুযায়ী মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী, নির্দেশ যেমন অনুযায়ী। হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে যদি বলা হয়, তাহলে আপনাকে বলা হয় যে এটা সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে পারেন। তো সেই জিনিসটা কিন্তু আপনারা সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে পারবেন, সেই জন্য সেটাকে অর্ডার বলতেছে। যেটা সিকোয়েন্স না থাকে, মানে সারিবদ্ধ না, আপনি হযবরল অবস্থা হইতে পারে, সেটাকে আমরা আনঅর্ডার বলি। অর্ডার বলতেছি মানে এটা একটা সিকোয়েন্স আছে। যাই হোক, অর্ডার লিস্ট, প্রত্যেকটা লিস্টে কিন্তু দেখি আসলে কমেন্ট দিলে সিরিয়াল অনুযায়ী এসে যাবে সেটা। হ্যাঁ, রাইট। তো অর্ডার লিস্টের যেটা কাহিনী, মানে যেই লিস্টই বানান না কেন, লিস্টের তো একটা আইটেম থাকতে হবে। আপনি যদি অর্ডার লিস্ট OL লিখেন, এক্ষেত্রে আপনি রিলোড দেন, এখন কিন্তু কিছু পাওয়ার কথা না। এখানে আপনার কি করতে হবে? অর্ডার লিস্টের মধ্যে আপনার করতে হবে LIST লিস্ট, ITM আইটেম বানাইতে হবে। তাহলে এটা ট্যাগ বানাবো কিভাবে? লিস্টের হচ্ছে L, আইটেমের হচ্ছে I, LI, ঠিক আছে? তো LI শুরু করলাম, LI টা আমাকে কি করতে হবে? LI টা আমাকে শেষ করতে হবে। এই আইটেমের মধ্যে যদি আপনি লিস্ট আইটেমটা কি করেন, লিস্ট আইটেম দিলেন 1, এরকম যদি আপনি অনেকগুলো লিস্ট বানান, এটা দিলেন হচ্ছে 2, এইরকম আপনি 1000টা লিস্ট বানাইতে পারেন। তো এখানে দেখেন 1 নাম্বার 2 নাম্বার এরকম সিরিয়াল কিন্তু চলে আসে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি। এখন আমরা গতদিন ক্লাসে ওই যে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম কিনা? জি ভাইয়া। অ্যাট্রিবিউট যদি আমরা যে কথা বলছিলাম, একটু বাংলায় বলেন তো, এটা আমরা কি বোঝানোর চেষ্টা করছিলাম? পাওয়ার দেওয়া। পাওয়ার একটা মানে আপনি যা আছেন সেখানে একটু অ্যাডিশনাল পাওয়ার অ্যাড করা, তাই না? হ্যাঁ। আপনি এখন যা আছেন ঠিক আছেন, যদি আপনি মনে করেন যে আপনার অ্যাডিশনাল মানে অতিরিক্ত ক্ষমতা দরকার, তাহলে আপনি কি করতে পারেন? অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, তাই না? জি ভাইয়া। তো এটা নরমাল ক্ষমতা কি? যে অর্ডার লিস্ট এর নরমাল ক্ষমতা কি? এর নরমাল ক্ষমতা হচ্ছে এইরকম থাকা, এই তো। এর নরমাল ক্ষমতা 1 2 করে সে সিরিয়াল দিয়ে এরকম 1 2 করে আসবে, এটা তার নরমাল ক্ষমতা। কিন্তু যদি আমরা অ্যাট্রিবিউট অ্যাড করি, কোন একটা, তাহলে এর ক্ষমতা হয়তো আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করব হচ্ছে এই অর্ডার লিস্টে, এই জায়গাতে আমি যদি বলে দেই TYP টাইপ, এই যে অর্ডার লিস্টটা বানাচ্ছেন, এটা টাইপটা কি রকম হবে? টাইপ ইকুয়াল কেন দিচ্ছি? টাইপের এটা কি? এটা টাইপটা কি? টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। বুঝেন নাই? মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট শুরু করার আগে এই টাইপটা লিখতে হবে। বুঝেন নাই আপনারা? আপনি যে একটা ক্ষমতা চাচ্ছেন, তো সেই ক্ষমতাটা কি? ক্ষমতাটা আপনি কি চেয়ারম্যান হচ্ছেন সেই ক্ষমতা, না মেম্বার হচ্ছেন সেই ক্ষমতা? আপনি বললেন যে মেম্বার, সেই মেম্বারটাই হচ্ছে টাইপ। যদি বলতাম চেয়ারম্যান, তাহলে এটার নাম অন্য কিছু একটা হইতো। তার মানে টাইপটাই হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। তো এটা হলো অ্যাট্রিবিউটের নাম। অ্যাট্রিবিউটের নামটা কি তাহলে? টাইপ। এরপরে দিলাম ইকুয়াল। তো আপনি মেম্বার হলে কি কি করতে পারবেন সেটা ভ্যালুটা দিয়ে দিতে হবে, সেট করতে হবে না? এই যে টাইপের পরে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের পরে যে মেম্বার হইলেন বা চেয়ারম্যান হইলেন, আপনি কি কি করতে পারবেন, আপনার ভ্যালুটা কোন জায়গাতে, সেই ভ্যালুটা আপনাকে দিতে হবে।
আমি ভ্যালু বলে দিলাম যেখানে ক্যাপিটাল এ। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে এটা কি করছে দেখেন তো, এ বি সি ডি ই এফ জি শুরু করছে। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আপনি যদি ভ্যালুটা বলে দেন যে ক্যাপিটাল এ না, স্মল এ থেকে শুরু করবেন, শুরু করতেছে। জি ভাইয়া তাহলে আপনারা কি ব্যাপারটা বুঝতে পারতেছেন? জি আমি যদি এখানে জি, লিখে হ্যাঁ। দেই যে এস টি এ আর টি স্টার্ট ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, এখানে বলে দিলাম হচ্ছে 50, আর এটা উঠাই দিলাম। ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ব্যাপারে একটু যদি বলতেন। হ্যাঁ, এটা কি বললাম বলেন তো? এটা কি? এটা এই 50 থেকে শুরু হওয়ার এই স্টার্টটা কি? স্টার্টটা কি এটা? মানে শুরু হবে 50 থেকে শুরু হবে এখানে। আমার মনে হয় যে আমার কথা আসলে আপনারা ক্লিয়ার স্টার্টটা হচ্ছে বলেন। স্যার নাম Attribute। এটা। স্টার্ট হচ্ছে একটা অ্যাট্রিবিউট। স্টার্ট হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, এটা শুরু হবে কি না সেটা তো বড় কথা না। এটা হলো জি। একটা অ্যাট্রিবিউটের নাম। সে কি করতে পারে? এখানে ইকুয়াল তার ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে সে 50 থেকে শুরু করবে, সেই জন্য 50 51 এরকম শুরু করা হচ্ছে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার? জি ভাইয়া। জি ভাই। জি ভাই বোঝা যাচ্ছে। ভুলেও বলবেন না ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি এত করে বাংলা করে যদি ভুলেও বুঝাইতে না পারি, আপনার মাথার মধ্যে না থাকে, তাহলে আমার আর কিছু করার নেই। আমি যত না সম্ভব ভাই চেষ্টা বুঝা করি। যাচ্ছে। বুঝা গেলে হবে না, বুঝা সেটা তো যাচ্ছে। অ্যানসারটা পাইতে হবে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু এক সেকেন্ড সময় দেন প্লিজ, একটু রেস্ট করেন 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ব্যাপারটা বুঝছেন? এখানে তো প্রথম টাইপ দিয়ে যেটা আচ্ছা, লিখছে আমি একটু বলি, আমি যতটুকু জানি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন একই কাজ করে, বাট যখন আপনি আচ্ছা আমরা আসি আপনার কথা বুঝতে পারছি। ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের পার্থক্যটা এখানে কিছু নাই আপাতত। আপনি ডাবল দেন আর সিঙ্গেল দেন কোনো সমস্যা নাই, তবে আপনি যদি এখানে ডাবল দেন, এই পাশে যদি আপনি ডাবল দেন, তাহলে আপনার উচিত কি এই পাশেও ডাবল দেওয়া, আবার এই পাশে সিঙ্গেল দিলে এই পাশে সিঙ্গেল দেওয়া। এগুলা পার্থক্য আছে, এখন নাই, এখানে কোনো এইচটিএমএল এর পার্থক্য নাই। আমরা যখন প্রোগ্রামিং এ যাব তখন পার্থক্য আছে। আবার গতদিন আমি যখন আপনাকে কমেন্ট আউট করে দেখাইলাম, তখন ওই জায়গায় কি পার্থক্য বলছিলাম আমি? না, পার্থক্য বলি নাই। ব্যাপারটা হচ্ছে আপনি কমেন্ট আউট করবেন, তাই না? কমেন্ট আউট আমরা কিভাবে করি? যেখানে এটা দিতে হয়, এরপরে আপনাকে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হয়, হ্যাঁ? এরপরে আপনাকে কি করতে হবে? দুইটা ড্যাশ আপনাকে দিতে হবে, কমপক্ষে দুইটা দিতে হবে, তাই না? দুইটাই দিতে হবে। এখন আমি কি করলাম? এটা দিলাম, দেওয়ার পরে আমি রিলোড দিলাম, শুধু অতটুক দিলাম। আর কিছু আছে এখানে? কিছু শো করতেছে? এতগুলা যে কোড লিখলাম, এই কোডগুলো গেল কই? শুধু এই যে উপরে এই লেখাটা শো করতেছে। তো এতটুক লিখলাম, এগুলা গেল কই? আর তো আমি কিছু লিখি নাই, শুধু এতটুক লিখছি। এটার রিজনটা কি? যে এ যখন এটা পাচ্ছে, এটা যখন সে পাচ্ছে, তখন আসলে সে খুঁজবে কি বলেন তো? সে খুঁজবে যে এর ক্লোজিংটা কোথায় আছে, সে খুঁজবে। সে একটা একটা করে লাইন সব খুঁজতেছে, এখনো সে খুঁজতেই আছে, সারাটা জীবন সে খুঁজতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে না পায়। বুঝা গেছে? এখন এটা বলার কারণটা আছে, কারণটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, যখন আপনি ফর এক্সাম্পল আপনি এখানে ডাবল কোটেশন দিতেন, তাই না? ডাবল কোটেশন দিছেন, ভালো কথা। তো এই যে প্রথম ডাবল কোটেশনটা, এ কি খুঁজবে বলেন তো? সেকেন্ড ডাবল কোটেশনটা কোথায় আছে? এখন আপনি করছেন কি, যে এখানে আপনি আবার ভিতরে ডাবল কোটেশন দিচ্ছেন, তাহলে এই ডাবল কোটেশনের ক্লোজিং কোনটা? এটা না, কিন্তু সে ধরবে কি? সে খুঁজবে কি এদের উপর লাভ দিয়ে কি এখানে আসবে? সে তো এখানে পেয়ে যাবে, যখন পেয়ে যাবে তখন সে কি মনে করবে এটা তার ডাবল কোটেশন। তাহলে কি ব্যাপারটা ঠিক হইছে? ঠিক তো হলো না।
তার ডাবল কোটেশন তো এটা ক্লোজ, কিন্তু তার আগে যখন সে পেয়ে যাবে তখন তো সে এটাকে কাউন্টই করবে না। তো ব্যাপারটা এভাবে একটু চিন্তা করেন, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনটার ভিতরে আপনি যেহেতু এর ভিতরে যদি কোনো কাজ করতেন তাহলে আপনি এর ভিতরে সিঙ্গেল কোটেশন দেন। এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিলে কি হবে, এর ডাবল কোটেশন কিন্তু এগুলা না, সে এটাই পাবে। আবার এই ফার্স্ট কোটেশন এটা বুঝা গেছে আমার কথা? জি শিওর বুঝতে পারছেন? ক্লিয়ার। জি নেক্সট টাইম জানি কোশ্চেন করা লাগে। আচ্ছা, এখন এই যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট পার্থক্য একই রকম। আপনি যদি এই জায়গাতে আনঅর্ডার লিস্ট করতে চান তাহলে ট্যাগের নামটা কি রকম হতে পারে? ইউএল ইউ। ভাইয়া আমি এখানে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যদি সংখ্যা বা নাম্বারটা এখানে কি তুলে দেওয়ার সুযোগ আছে? কোনটা সংখ্যা বা নাম্বার? অথবা এবিসি, এটা তুলতে গেলে কি আনঅর্ডার লিস্টে চলে যেতে হবে নাকি অর্ডার লিস্টে ওটা করার সুযোগ আছে? আপনি দেখতে হবে যে অ্যাট্রিবিউট এরকম কিছু আছে কিনা। তবে আনঅর্ডার লিস্টে আপনি সেটা করতে পারবেন। যে আমরা দেখতেছেন আনঅর্ডার লিস্ট যদি শুরু করেন তাহলে এখানে সেটা শেষ করতে হবে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টেও লিস্ট আইটেম থাকে, তো সেই জায়গাতে আমরা যদি রিলোড দেই তাহলে দেখবো ডট চলে আসবে, এই ডট চলে আসবে। এটাকেও আপনারা বিভিন্ন ভাবে ওই করতে পারবেন। এই জন্য আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেখানে সিএসএস ছাড়া শুধুমাত্র এইচটিএমএল এবং এইরকম অ্যাট্রিবিউট দিয়ে আপনি কি কি করতে পারেন এটার উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তার মানে অনেক এরকম অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটগুলো আপনাকে জানতে হবে। আমি দুই একটা আপনাকে অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা বোঝানোর জন্য দুই একটা জিনিস দেখাচ্ছি। আমি আসলে অ্যাট্রিবিউট খুব বেশি শিখাবো বলে মনে হচ্ছে না। অ্যাট্রিবিউটগুলো আপনাকে দেখতে হবে। যখনই আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে তখন আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা কোনো অ্যাট্রিবিউট আছে কিনা। শুধু মনের ভাবটা যদি কোনোভাবে প্রকাশ করতে পারেন তাহলে তারা আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের একটু স্লাইডে যাওয়া দরকার। স্লাইডে মনে হয় কিছু একটা আছে, হ্যাঁ আমি জানি না কিছু আছে কিনা, একটু দেখা দরকার। এটা তো স্লাইড না, স্লাইড কোনটা যে আল্লাহ জানে। এটা মনে হয় স্লাইড। ওকে, আমরা উপরের জিনিসগুলো একটু স্কিপ করে আসছি। আমার মনে হয় দরকার নাই আপনাদের এই বিষয়গুলো জানা, খুব বেশি ইম্পর্টেন্ট না, কোর্স রিলেটেড না, এটা কোর্সের বাইরের টপিকস। হ্যাঁ, মাঝে মধ্যে একটু যদি বক করার ইচ্ছা হয় একটু বলি আর কি। তো দেখা যাক, যদি আপনাদের বেলায় বলা যায় পরে বলবো, সমস্যা নাই। তো নেস্টেড এলিমেন্ট পর্যন্ত দেখছি আমরা, অ্যাট্রিবিউট দেখছি, এমটি ট্যাগ এগুলা দেখছি আমরা, এগুলা দেখছি, অ্যাঙ্কর ট্যাগ দেখছি, এগুলা দেখছি আমরা, ইমেজ ট্যাগ দেখছি, ইনলাইন এলিমেন্ট আমাদের দেখতে হবে। এই যে ইনলাইন এলিমেন্ট, আমাকে একটু বলেন তো এলিমেন্ট কোনটাকে বলে? এখানে কোনো কিছু এলিমেন্ট কি আছে এখানে? স্যার ট্যাগের মধ্যে আমরা যাই লিখি তাই তো এলিমেন্ট। তারপর ট্যাগের মধ্যে এখানে ক্লোথ লিখছি, ক্লোথটা হচ্ছে এলিমেন্ট, এই তো? জি স্যার। না, তবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিতরে যা থাকবে কন্টেন্ট সহ পুরোটাকে এলিমেন্ট বলবে। তাহলে এখন আপনারা বলেন কে কার সাথে মতামত, একমত দুই মত বলেন। ট্যাগের ভিতরে যা থাকবে তাই এলিমেন্ট। এই ট্যাগের ভিতরে ক্লোথ আছে, এই ক্লোথটুকু এলিমেন্ট, এই তো? জি ভাই, জি আমি এইভাবে বলছিলাম মনে হয়, মনে হয় না, এটাই বলছিলাম মনে হয়, কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো ভাইয়া আমার কাছে মনে হচ্ছে আমি ট্যাগের ভিতরে ইনফরমেশন একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করা কি এলিমেন্ট, মানে যে কোনো একটা ট্যাগের ভিতরে যদি আমি ভিতরে এলিমেন্ট উপায় লেখাগুলোকে বা কোনো একটা তথ্যকে সেন্স করতে চাই, যে বিষয়গুলো লেখা হয় সেটাই মনে হচ্ছে কনফিউশন বা হতে পারে। আমি আসলে এই কথাগুলো মাত্র একদিন আগে ক্লাস করাইছি। দেখেন একটা জিনিস বলেন, আমি যেগুলা ট্যাগই তো এলিমেন্ট, আমি কি দেখেন আমি কি বলি শোনেন, যে আমি আপনাকে যেটা শিখাচ্ছি বা শিখাইছি, আমি যখন আপনার কাছ থেকে কোশ্চেনে অ্যানসার আশা করব, তখন আমাকে স্যাটিসফাই করার জন্য আপনার কি উচিত? যেটা আমি ভুল বললে ওটাই বলা উচিত যে ভাই আপনি এটাই তো বলছিলেন। এখন যদি আপনি আমার অ্যানসারে স্যাটিসফাই না হন বা আমি যেটা বুঝাইছি সেটাতে আপনি যদি স্যাটিসফাই না হন, সেটা তো আলাদা বিষয়।
বাট আমি কিন্তু এরকম কিছু বলি, আমি কিন্তু বলছিলাম এইরকম যে এই জায়গা থেকে শুরু করে এই যে শুরু হচ্ছে এর শেষ কোথায়, এই পুরা জিনিসটাকে আমরা এলিমেন্ট বলতাম। এই পুরা জিনিসটাকে আমরা এলিমেন্ট বলতাম। এই মাঝখানের টুকু আমি এইভাবে কখনো কথা বলছি বলে আমার মনে পড়তেছে যে মাঝখানে এতটুকু আমরা এলিমেন্ট বলি, এই কথাটা আমি বলি নাই। আমি বলছিলাম যে এইরকম এই জায়গা থেকে শুরু করে এই শেষ পর্যন্ত পুরা জিনিসটাকে আমরা এলিমেন্ট বলতেছি। তো আমাদের প্রসঙ্গটা ছিল এখানে ইনলাইন এলিমেন্ট। তো এলিমেন্ট তো আমরা বুঝলাম, এলিমেন্ট তো মনে করেন যে কনফিউশন যদি থেকেও থাকে এখন তো ক্লিয়ার যে আমরা এলিমেন্ট পুরো জিনিসটাকে বলতেছি। এখন এখানে আমাদের একটা পয়েন্ট আছে যেটা আপনাদের ভাইভাতে খুবই একটা কমন কোশ্চেন, যে ইনলাইন এলিমেন্ট কোনটা। ইনলাইন, ইন মানে কি একই লাইনে, একই লাইনের এলিমেন্ট, বোঝেন না? একই লাইনের এলিমেন্ট, হ্যাঁ ইনলাইন এলিমেন্ট গুলোকে কোনগুলোকে বলে, ইনলাইন এলিমেন্ট কোনগুলোকে বলে। আমি একটা কেটে দিই, একটু বিরক্ত লাগতেছে লিখতে। ইনলাইন এলিমেন্টটা কাকে বলে? সাপোজ এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ। তো আমি কি করলাম যে এই হেডিং ট্যাগের ভিতরে, এই হেডিং ট্যাগের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। এখানে কিছু একটা সামথিং কিছু একটা লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবং এরপরে এর ভিতরে আমরা আরো কিছু লিখলাম। তার মানে এতটুক হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আর এই যে শুরু হলো এবং এখানে শেষ হয়েছে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। এটাকে যদি আমি রান করি কি হয়? টাইপ অফ লিস্ট, এটা কোনটুকু ছিল? এই টাইপ অফ লিস্ট। এরপরে কি আসছে? এই লেখাটা আসছে, এই লেখাটা আসছে। এই লেখাটা কোনটা? এটা বাদ দেই, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগটা আসে S1 এর ভিতরে এটা না, মানে এই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা আসছে, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আসছে। কিন্তু আসুক সেটা আমার কোনো সমস্যা নাই, যেটা আসে আসুক। কিন্তু আমি তো লিখলাম হেডিং ট্যাগের ভিতরে, তো এই লেখাটা নিচে আসলো কেন? আমার সমস্যাটা এই জায়গাতে। সে তো এই লাইনে হওয়ার কথা, এই একই লাইনে হওয়ার কথা না, তো সে এখানে নিচে আসলো কেন? এখানে কি জায়গা ছিল না? সে নিচে আসলো কেন? কারণটা হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট না। এই যে এলিমেন্টটা যেটা, এটা একটা এলিমেন্ট না? এই পির ভিতরে এলিমেন্ট কোনটা? এই পি থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এটা একটা এলিমেন্ট না? এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট না। এটা তাহলে কি এলিমেন্ট? ভালো লাগে, এটা তাহলে একটা ব্লক এলিমেন্ট। এখানে আমার স্লাইডে দেখতে পাবেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে ইনলাইন এলিমেন্ট কোনটা? ইনলাইন এলিমেন্ট দেখেন, আমি যদি এখানে লিখি একটা ট্যাগ আছে নাম হচ্ছে SPAN, স্প্যান। আমি এখানে দিলাম হচ্ছে SPAN, স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ। আমি যদি এখন রিলোড দেই একই লাইনে আসছে? তাহলে ইনলাইন এলিমেন্ট বলতে বোঝাচ্ছি যে এলিমেন্টটা ওই একই লাইনেই থাকবে, তা নতুন কোনো লাইন তৈরি করবে না, যার নতুন কোনো লাইন তৈরি করার ক্ষমতা নাই, তাকে আমরা বলতেছি ইনলাইন এলিমেন্ট। আর যে কি করে, যেই ট্যাগটা নতুন একটা লাইন তৈরি করে, যেই ট্যাগটা নতুন একটা লাইন তৈরি করে, সেটাকে আমরা বলতেছি ব্লক এলিমেন্ট। এখন আমি আপনাকে সবকিছু বলার দরকার নাই, যখন কাজ করতে যাবেন তখন আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা ইনলাইন এলিমেন্ট হচ্ছে, কোনটা ব্লক এলিমেন্ট হচ্ছে। যেটা ট্যাগের ভিতরে আপনি ট্যাগ লিখলেও নিচের লাইনে নিচে একটা লাইন তৈরি করতেছে, নিচে চলে আসতেছে, সেটাকে আমরা বলতেছি ব্লক এলিমেন্ট। আর যেটা একই লাইনে লিখলেও নিচের লাইন তৈরি করতেছে না, সেটাকে বলছি আমরা ইনলাইন এলিমেন্ট। আপনি যদি ইনলাইন এলিমেন্টটা আরো দেখেন, সাপোজ আপনি এটাকে বলে দিলেন হচ্ছে বোল্ড করবেন, বোল্ড, এই লেখাটাকে কি করবেন? বোল্ড করবেন। এ কিন্তু নতুন লাইন তৈরি করবে না, দেখেন ওই একই লাইনে থাকবে, দেখতে পাচ্ছেন? আমি সেভ দিলাম, রিলোড দিলাম, সে কিন্তু একই লাইনেই আছে। আপনি যদি আরো ভালো করে বোঝার জন্য আপনি আন্ডারলাইনটা দেন, ইউ দেন, তাহলে দেখতে পাচ্ছেন একই লাইনে আছে না? তার মানে একই লাইনে যদি থাকে সেটাকে বলতেছি আমরা ইনলাইন এলিমেন্ট। আর যদি নিচে চলে আসে তাহলে সেটাকে আমরা বলতেছি
ব্লক এলিমেন্ট মনে থাকবে? খুবই ইজি, খুবই কঠিন একটা কোশ্চেন। ভাইবাতে আপনাকে ধরবে এই কথাটা। এরপর দেখলাম থ্যাংক ইউ অল, চলেন ছুটি, অফিস আজকে শেষ। থ্যাংক ইউ বলে দিছি, বুঝছেন? আজকে তো আর কিছু নাই, আরো শিখবেন। ভাই এত তাড়াতাড়ি শেষ জি ভাইয়া আরো ভাইয়া শিখবো। এত শিখলে কেমনে কি বলেন তো? আপনাদের মানে বুঝলাম না, আপনাদের আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে হাফ করা অত দরকার আছে না? ভাইয়া হাফ ডে হয়, হাফ নাইট হয় না। ও আচ্ছা, হাফ ডে হয় আজকে। আচ্ছা ভাইয়া, আজকে বৃহস্পতিবার না, এই কারণে তো আজকে সময় বেশি, কালকে শুক্রবার অফ ডে, অফিস বন্ধ থাকবে। আজকে যখন অফিসে ছিলাম তখন ওই যে বৃহস্পতিবার তো আমাদের শুক্রবার শনিবার অফ থাকে, সো একটা মনের মধ্যে একটা ফিল কাজ করতেছিল যে ওরে বাপরে কালকে থেকে ছুটি, ভালো লাগতেছিল। তো অফিস থেকে তাড়াতাড়ি বের হবো, দেখলাম যে বের হতে হতে একটা প্রবলেম পড়ছে, সেই প্রবলেম আর সলভ হয় না। সেই প্রবলেম আমার অফিস শেষ 6:30টায়, সেই প্রবলেম সলভ করতে করতে 7:30 বেজে গেছে। তারপরে মশার কামড়ানোর কারণে চলে আসলাম, তাছাড়া আরেকটু থাকতাম। তো মানে আপনি এমন একটা সেক্টর আপনি কাজ করতেছেন, আপনাকে কেউ ফোর্স করবে না কাজ করার জন্য, কিন্তু আপনি যখন একটা প্রবলেমে পড়বেন, ওই প্রবলেমটা সলভ করার জন্য আপনি মনে করেন যে পাগল হয়ে যাবেন। মানে সলভ না করলে আপনি ঘুমাতে ইচ্ছে হবে না, যে আমি এটা প্রবলেম সলভ করবো তারপর ঘুমাবো। আর যখনই আপনি একটা প্রবলেম নিজে নিজে সলভ করতে পারবেন, আপনারা যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন তারা দেখবেন যে আপনাদের ঈদের দিন বা হিন্দুদের জন্য হয়তো পূজার দিনগুলা, এটা তো বছরে একবার দুইবার আসে, তাই না? তো এই দিনটা আনন্দের দিন না? আপনি বিশ্বাস, আমার কথা হয়তো মনে হবে যে আমি একটু অতিরিক্ত বলতেছি, আপনি রিয়েল লাইফে যখন এরকম প্রোগ্রামিং করতে একটা প্রবলেমে পড়বেন এবং সেই প্রবলেমটা যদি সলভ করতে একটু সময় বেশি লাগে এবং আলটিমেটলি ওই প্রবলেমটা যদি আপনি নিজে নিজে সলভ করতে পারেন, আপনি দেখবেন যে ঈদের দিনের থেকেও বেশি আনন্দ লাগবে, আপনাকে নাচতে ইচ্ছে করবে, আপনার নাচতে ইচ্ছে করবে। হ্যাঁ, তো এইরকম মজা পাবেন এই কাজগুলো করতে। আপনি কখনো নাচছেন ভাইয়া? না সিরিয়াসলি, হ্যাঁ আমরা এখনো নাচি, সিরিয়াসলি আমরা এখনো নাচি। অফিসে তো ওইভাবে করা যায় না, কিন্তু খুব আনন্দ লাগে। হ্যাঁ, মানে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে, এটা এখনো হয়। মানে একটা প্রবলেম অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করতেছেন, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আলটিমেটলি যখন রেজাল্টটা আসে তখন একটা অন্য ফিল কাজ করে। হ্যাঁ, নিজে নিজে সমাধান করতে পারলে, হ্যাঁ অন্যের দ্বারা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অন্যের দ্বারা সলভ করলে সেটাতে কিন্তু কোনো আনন্দ নেই, সেটাতে কিন্তু আনন্দ নেই। মূলত আসলে ঈদের আনন্দটা কারা উপভোগ করে? যারা আসলে নামাজ বন্দেগী পড়ে, যারা ভালো কাজ করে, তারাই তো আনন্দটা, আসল আনন্দটা পায়। কিন্তু যারা আসলে বেনামাজি তারা তো আসলে ওই ওই ফিলটা আসলে মন থেকে ওই ফিলটা পায় না। তো আপনি নিজে নিজে কোড করলে, করে সেটা আপনি নিজে নিজে সলভ করতে পারলে সেটা একটা আনন্দ অন্যরকম। অন্য কারো কাছ থেকে হেল্প নিয়ে করলে সেটা আনন্দটা ওই লেভেলে পর্যন্ত থাকবে না। তো এই হলো বিষয় আশয়। তো যাই হোক, আমার একটা কথা আছে। বলেন। এই যে ইনলাইন, আমরা তো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট বুঝলাম যে ইনলাইন এলিমেন্ট গুলো একই লাইনে থাকে আর ব্লক এলিমেন্টটা আরেক লাইনে থাকে। যখন আমরা ইনলাইন এলিমেন্টটা লিখবো তখন কি যে আপনি যে লিখলেন স্প্যান দিয়ে এরকম ভাবে লিখবো নাকি, আর ব্লক এলিমেন্টটা কিভাবে লিখবো মানে নিচে আনার জন্য? আমরা তো সেই এক্সাম্পল গুলো দিচ্ছিলাম যে আপনি মনে করেন যে ব্লক এলিমেন্ট, তো আপনি এখানে যদি ব্লক এলিমেন্ট কোনটা কাজ করে, আপনি এখানে দিলেন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে এটাই ব্লক এলিমেন্ট হয়ে গেল, এটা একটা ব্লক এলিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, তার মানে এই প্রত্যেকটা কি করে, একটা নির্দিষ্ট নিচে নিচে লাইন তৈরি করে, এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক। এই দুটাকে আপনি দেখেন একই ব্লক কিন্তু না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এর কাজই হচ্ছে একটা নতুন লাইন তৈরি করে, নতুন রাস্তা। আমরা আরো দেখবো, ডিপলি দেখবো, এগুলো তো মনে করেন যে দুই একটা কথা বলতেছি, ব্যাপারগুলো তো আরো জটিল কাহিনী আছে না, জটিল কাহিনী দেখবো আমরা, ঠিক আছে? আমরা ধীরে ধীরে যাচ্ছি আসলে। জি ভাই। মোবাইলে বারবার ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ফোনটালে তাড়াতাড়ি বাইরে হবে ঘর থেকে, ফোনটালে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে। হাঙ্গাপাশে সেদিন ফোন দিয়ে পাইনি তো, হাঙ্গাপাশে ফোন দিয়ে পাইনি, আজকে আবার ফোন দিচ্ছে কেন? তো কপালে সত্যি দুঃখ আছে। ভাই এই কি ক্লাস থেকে চলে গেছে? না ক্লাস আছে, মিস করে।
তোর ফোন কি মিকান করে লিছো কেউ ডিস্টার্ব তোর ফোন কেমন করে লিছো মিশে আমি কথা নাসরিন আপা আছেন? হ্যাঁ আছি। আচ্ছা আমি সেদিন আপনার সাথে কথা বলতে চাইছিলাম বাট সুযোগ হয়নি। হ্যাঁ বলেন। তুই সবার ঘুম হারাম করছিস, এরা মানুষ, তুই ব্যাপারটা বুঝা পারছিস? বলেন বলেন। তুই এরা মানুষ সবার ঘুম হারাম করছিস, তুই ব্যাপারটা বুঝা পারছিস? এর আগে কোর্সটা করছিলেন মেবি না? 20 টাকা দিয়ে গালাত ধরে অনেকে চর্চা করা হয় না তো। হ্যাঁ করেছিলাম, সম্পূর্ণ ভুলে গেছে, এখন আনোয়ার ভাই করতেছে, একটু মনে পড়তেছে। আচ্ছা আপনি কতদিন আগে করেছিলেন? সরি আমরা একটু পয়েন্টে আসি। সরি আমার একটু ফোন আসছিল আর কি, ডিস্টার্ব হচ্ছে, সরি। ক্লাসের মধ্যে ফোন বারবার ফোন দিলে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফোন, সো না ধরে পারিও না, আর ফোন ধরলে দেখলাম ঝামেলা করতে। যাই হোক, আমরা ওই যে দিনগুলোর কথা বলার চেষ্টা করতেছিলাম সেই দিনগুলো আমরা দেখবো আসলে। এখন আমরা এখন পর্যন্ত যেই টাইপের কোডের প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, আলটিমেটলি কিন্তু এইভাবে কোড হবে না। এটা আপনার শেখার পারপাসে দুই একটা লাইন এইভাবে দেখাচ্ছি। কোডের পারপাসটা আসলে ডিফারেন্ট ওয়েতে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু যদি এক্সাম্পল হিসেবে বোঝার চেষ্টা করি, আমাকে একটা জিনিস এক্সাম্পল বলেন যে বাংলাদেশের মধ্যে এখন ডিভিশন কয়টা? 7টা 8টা বোধহয় এখন। 8টা ময়মনসিংহ সর্বশেষ 8টা ডিভিশন। তো আমাকে একটা বলেন যে ডিভিশন করার কারণটা কি? বাংলাদেশ তো একটা দেশ, এটাকে ডিভিশন কেন করা হচ্ছে আসলে? জনগণকে সেবা দেওয়ার জন্য, প্রশাসন সুন্দর করে চালানোর জন্য, প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য। এক্সাক্ট অ্যানসারটা আমার কাছে ওইভাবে মনে হচ্ছে না। আবার একটা বলেন আমাকে যে একটা কোম্পানিতে ডিপার্টমেন্ট ভাগ করে কেন? যে এটা আইটি ডিপার্টমেন্ট, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা ওই ডিপার্টমেন্ট, এরকম ভাগ করে কেন? সুষ্ঠু পরিচালনার জন্য। সুষ্ঠু পরিচালনার জন্য, এই কথাটা আমার কিছুটা মনে ধরেছে। ব্যাপারটা হচ্ছে একটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। মেইনলি হচ্ছে যত জিনিসটা ছোট হবে তত সহজে জিনিসটাকে আমি কন্ট্রোল করতে পারবো। ব্যাপারটা এরকম না? আমি যত জিনিসটা ছোট হবে সেটাকে আমি সহজে কন্ট্রোল করতে পারবো। আমার আন্ডারে এখন কত আছে? এখানে 36। তো এই সংখ্যাটা যদি 100-200 হইতো তাহলে কেউ না কেউ কিন্তু আনমিউট করতো, তো সবাইকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারতাম না। তো যত জিনিসটাকে ছোট করে করা যায় তত সেটাকে কন্ট্রোল করাটা ইজি হয়ে যায়। এই যে prothomalo.com যে ওয়েবসাইটটা দেখতেছি, এটা ধরে নেন একটা বাংলাদেশ বা কোন একটা এরিয়া। তো সেই এরিয়াটাকে আমি যদি কাজ করতে চাই, কোন ডিজাইন করতে চাই, সেটাকে যদি আমি ছোট ছোট আকারে ধরে কাজ ডিজাইন করি তাহলে সেটাকে আমি সহজে কন্ট্রোল করতে পারবো এবং ডিজাইনটা সুন্দর করে করতে পারবো। তো সেই জায়গাতে বাংলাদেশকে যেমন অনেকগুলো ডিভিশনে ভাগ করা হয়, তো ডিভিশন মানে বাংলাদেশকে অনেকগুলো ডিভাইডে ভাগ করা হয়েছে। তো তেমনি ওই কনসেপ্টটাই আমরা এই HTML এ সেটা ইউজ করতে পারি যে আমাদের এই পুরো একটা জিনিস একটা ওয়েব পেজ, এই পুরো একটা জিনিস হচ্ছে ওয়েব পেজ। এই ওয়েব পেজটাকে আমি যদি সহজে কন্ট্রোল করতে চাই তাহলে ছোট ছোট ডিভাইডে যদি ভাগ করতে পারি, তাহলে সহজে আমরা কন্ট্রোল করতে পারবো। বুঝা যায় না? তাহলে আমি কি করলাম, এই যে দেখেন এই যে উপরে একটা লেখা আছে এখানে, এই যে উপরে জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমি হেডিং হিসেবে কল্পনা করলাম। মনে করি এটা একটা ডিভিশন, তো এই ডিভিশনের মধ্যে যা আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং এর নিচে এটাকে আমি আরেকটা ডিভিশন বলতে পারি, এর নিচে যে ফুটারটা আছে সেটাকে আমি আরেকটা ডিভিশন বলতে পারি। তো এইরকম যদি আমি এক একটা ডিভিশন নিয়ে কাজ করি তাহলে আমাকে কন্ট্রোল করাটা খুবই ইজি হবে। আবার আমাকে বলেন একটা ডিভিশনের মধ্যে অনেকগুলা জেলা থাকে না? জি থাকে। আবার একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে না? উপজেলা থাকে, অনেক কিছু থাকে। তাহলে আমরা যদি বলে থাকি যে এই পুরা জিনিসটা সাপোজ ফর এক্সাম্পল যে এই যে ফুটারটা যেটা আছে, যে ফুটারটা, এই ফুটারটা একটা ডিভিশন। এখন এই ডিভিশনের মধ্যে অনেকগুলা যদি জেলাকে চিন্তা করি তাহলে এটা একটা জেলা, এটা আরেকটা জেলা, এটা আরেকটা জেলা। হয়তো এই জেলাটা একটু বড়, এই জেলাটা একটু ছোট, হতে পারে না? হ্যাঁ হতে পারে। আবার এই জেলার মধ্যে আমি কিছু উপজেলা ডিভাইড করতে পারি না? পারি। তাহলে আমাকে আর 1 সেকেন্ড সময় দেন, আমার ল্যাপটপের চার্জ বন্ধ হয়ে যাবে। 1 সেকেন্ড, সরি।
এই সমস্যা নেই, করেন। প্রান্ত কি অসুস্থ? হ্যাঁ, আমার গায়ে জ্বর। হ্যাঁ, ছবিতে তাই মনে হলো। আমি তো আসতাম না, কিন্তু সমস্যা। আফা কোন সাবজেক্টের লেকচারার হিসেবে আছেন আফা? ইকোনমিক্সে। আচ্ছা আসেন আমরা 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 একটু পরে কথা বলি, আমরা একটু ক্লাসের মধ্যে আছি, একটু আমার পয়েন্টটাও আসি। তো এই যে ডিভিশনগুলো কথা বলতেছি, সেই ডিভিশনগুলোকে কিভাবে কি কাজ করা যায়। তো এই যে পুরো একটা বডি, হ্যাঁ, তো এই পুরো একটা বডি বলতে আমরা বুঝে যাচ্ছি এই ওয়েব পেজটা। তো এই ওয়েব পেজটাকে আমরা কয়েকটা ডিভিশনে ভাগ করতে পারি। তাহলে আমরা কি করলাম, যেখানে ডিভিশনের কে ট্যাগ বানাইতে চাইলে আপনি লিখতে হবে ডিআইভি। এটা হলো ট্যাগ। এটা শুরু করলে এটাকে আপনাকে কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে এটা একটা ডিভিশন। আপনি আরো এরকম অনেক ডিভিশন দিতে পারেন। এটা একটা ডিভিশন, এটা আরেকটা ডিভিশন। ভাইয়া ক্লোজিং ট্যাগটা হয়নি, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, আমার হয় আসলে, আমি বললাম মনে হচ্ছে না, প্রবলেম না ভাইয়া, প্রবলেম না। এইরকম আরো একটা ডিভিশন, যত ইচ্ছা আপনি ডিভিশন দেন। এখন আপনি এক একটা ডিভিশনে এক একটা কাজ করবেন। এই ডিভিশনে যখন কাজ করবেন তখন এর ভিতরে কাজ করবেন, এই ডিভিশনে যখন কাজ করবেন এই ডিভিশনের ভিতরে কাজ করবেন। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। তো এইরকম ডিভিশন গুলো নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে, যাতে সহজে আমরা কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। এখন এই ডিভিশনের মধ্যে আপনি কি দিতে যাচ্ছেন, একটা হেডিং ট্যাগ দিতে যাচ্ছেন। H1 দিলেন, এটা ক্লোজ করলেন, H1। এটাকে আমি বলে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল RAJSH রাজশাহী ডিভিশন, আমার ডিভিশনের নামটা দিলাম। এবং এই ডিভিশনের মধ্যে আমি আরো কিছু লিখলাম, সাপোজ একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, কিছু একটা লিখলাম, এটা এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। তাহলে এই ডিভিশনের মধ্যে কি আছে, শুধু একটা H1 ট্যাগ আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, ডিভিশন নেম। হ্যাঁ, আমি দিলাম, এই যে লেখাটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাই না? এখন আরেকটা ডিভিশন আছে, সাপোজ এই যে পরের ডিভিশন। আপনি পরে এটা কপি করলাম, কপি করে আমি পরের ডিভিশনে আসলাম, পরের ডিভিশনে দেখলাম শুধু আমি কিছু দিব না, একটা প্যারাগ্রাফ ট্যাগ দেব। আবার পরের ডিভিশনে কি করব, আরো কিছু লিখবো বা একটা ইমেজ দিব। তাহলে এগুলা কিন্তু এক একটা ডিভিশন, ঠিক আছে? এখানে দেখে খুব বেশি চেঞ্জ মনে হতে পারে না, বাট এগুলা হবে। আপনি এভাবে বোঝার চেষ্টা করেন যে এরকম ডিভিশন দিয়ে কাজগুলো করা আমার জন্য ইজি হবে, ঠিক আছে? আপনি যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন আমরা ডিভিশন দিয়ে কাজ করব এবং সহজে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। আমি আপাতত সিএসএস যেহেতু আমরা দেখাচ্ছি না, সো সিএসএস এর বাইরে আমরা কথাবার্তা বলতেছি। এখন আমরা দেখব হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট দু একটা ট্যাগ দেখব, যেমন সিম্যান্টিক ট্যাগ। সিম্যান্টিক এই একটা খুবই একটা কমন একটা কোশ্চেন, যে ভাই বলেন তো সিম্যান্টিক ট্যাগের দু একটা নাম বলেন তো। সিম্যান্টিক ট্যাগ আসলে কোনো কাজ করে না, মানে কোনো যে কাজ করে যে আমি ট্যাগ দিয়ে কোনো কিছু একটা হয়, ব্যাপারটা এরকম কিছু না। স্যার কাজ না করলে দরকার কি? দরকার আছে, হ্যাঁ, সেটাই আমরা প্রসঙ্গে আসতেছি। কোনো কাজই যদি না করতে দরকারটা কি, হ্যাঁ, তার কোনো যদি আউটপুটই না থাকে। যেমন এই যে ডিপটা আপনি লিখছেন, এই ডিপের কাজটা কি বলেন তো? এই ডিপটা যদি আপনি না লিখতেন তাহলে কি কোনো সমস্যা হইতো? রেজাল্ট কি অন্যরকম আসতো? এই ডিপটা আমি লিখলাম না, রেজাল্ট ভিন্ন হতো না, বাট আমাদের সুবিধার জন্য আমরা ডিপ ট্যাগটা ইউজ করতেছি। ডিপটা কন্ট্রোল করার জন্য মূলত। আমি যদি লিখি তাহলে কোনো কিন্তু লেখার চেঞ্জ নাই, তাহলে আপনি কেন ইউজ করতেছেন? আপনি বললেন, আমাকে বললেন যে এটা কি কেন ইউজ করতেছি, এটাকে কন্ট্রোল করার জন্য, তাই না? তো তেমনি কিছু সিমেন্টিক ট্যাগ আছে, আর সেগুলো ইউজ করার পিছনে রিজন আছে। যেমন আমি সেকশন নামে একটা ট্যাগ ইন্ট্রোডিউস করি। সেকশন দিয়ে শুরু করলাম, সেকশন দিয়ে শেষ করলাম। সেকশন
আমরা তো যদি বাংলায় ভাবে চিন্তা করি সেকশন ওয়াইজ ভাগ করে না, যেটা এই সেকশন, এটা এই সেকশন, এটা এই সেকশন, সেক্টর ভাগ করা, ব্যাপারটা সেক্টর ওয়াইজ ভাগ করা। হ্যাঁ, সেক্টর ওয়াইজ ভাগ করা। তো এই সেক্টরের কাজটা কি? আমি এই সেক্টরের ভিতরে আমি এটা দিয়ে দিলাম, বা এই সেক্টরের ভিতরে আমি একটা ডিপ দিলাম, এই সেকশনের ভিতরে আমি একটা ডিপ দিলাম। মিউট করুন প্লিজ। একটা ডিপ দিলাম। এখন এই ডিপের ভিতরে আমি লেখাগুলো দিলাম। একটা সেকশন নিলাম, সেই সেকশনের ভিতরে একটা ডিপ দিলাম, আবার এই সেকশনের ভিতরে আমি আরো একটা ডিপ দিলাম, এটাকে কপি করলাম। তো এই ডিপের মধ্যে মনে হয় শুধু একটা হেডিং ট্যাগ থাকলো। তো এটা হলো একটা সেকশন। এরকম আমি একাধিক সেকশন তৈরি করতে পারি না? তৈরি করতে পারি। আউটপুট কিন্তু কোনো চেঞ্জ নাই, মানে এমন যে ওই সেকশন দিলেন এর জন্য যে কিছু একটা আউটপুট দেখাবে, ব্যাপারটা ওইরকম কিন্তু কিছু না। আমি পরে আসতেছি কেন ইউজ করব। এখন সেকশন তো দিলেন, ভালো কথা। আমরা আরো সিমেন্টিক ট্যাগ আছে, যেমন আমরা একটা আর্টিকেল তৈরি করব। কি তৈরি করব? আর্টিকেল বুঝি আমরা। এই যে প্রথম আলোতে আসলাম, তো প্রথম আলোতে এগুলা এক একটা কি আর্টিকেল না? জি, এগুলা এক একটা আর্টিকেল না? আর্টিকেলে কি থাকে? একটা হেডিং থাকে। আর্টিকেলে একটা হেডিং থাকে, কিছু প্যারাগ্রাফ ট্যাগ মানে কিছু লেখা থাকে, হয়তো একটা ইমেজ থাকতে পারে, ব্যাপারটা এরকম না? জি। তাহলে আমরা কি করলাম, যে এই সেকশন লিখলাম, সেকশন লিখে আমরা কি করলাম, একটা হেডিং ট্যাগ দিলাম, এই হেডিং ট্যাগ দিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। হ্যাঁ, তো এটা তো আমরা দিতে পারলাম, এটা আমরা দিলাম, কোনো সমস্যা তো নাই। এটা আমরা দিলাম, কোনো সমস্যা আমাদের নাই। এটা আমরা দিচ্ছি, কোনো আউটপুটে কোনো চেঞ্জ নাই। এখন তাহলে আমরা আর্টিকেল ট্যাগটা কেন ইউজ করব? আর্টিকেল ট্যাগটা দেখেন, আমি দেখলাম হচ্ছে ARTICLE, আর্টিকেল। না, স্পেলিং ভুল হয়েছে, দেখেন তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর্টিকেল ট্যাগ দিয়ে শুরু করলাম, আর্টিকেল দিয়ে ARTICLE, আর্টিকেল, এটাতে শেষ করলাম। এর ভিতরে আমি হয়তো একটা কি করতে পারি, আরো একটা ডিপ নিতে পারি। হ্যাঁ, আর্টিকেলের শেষে একটা স্ল্যাশ হবে, এবার একটা ডিপ দিলাম। সেই ডিপের ভিতরে আমি কি করতে পারলাম, আমি আরো একটা ডিপে ক্লোজ করলাম, এবং এর ভিতরে এই লেখাগুলো লিখে দিলাম। যেখানে আমি একটা ইমেজ ট্যাগ ইউজ করতে পারি। আমরা ইমেজ ট্যাগ দেখছি না শেখার জন্য, IMG কি লিখতে হয়, IMG। এইটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এখানে ওপেনিং বা ক্লোজিং ট্যাগ নাই। এর ভিতরে কি লিখতে হয়, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউটের নামটা কি? SRC, সোর্স। সোর্স মানে তো আমরা বুঝি, সোর্স মানে আমি বুঝি না। আমরা ওই যে মাঝে মধ্যে শুনি যে আপনার ইনকামের সোর্স কোথায়, মানে কোন জায়গাতে আপনি ইনকাম করেন। তো যেই জায়গা থেকে আপনি ইমেজটা লোড করবেন সেটা বলে দিতে হবে। এরপরে ডাবল কোটেশন এই জায়গাতে আপনাকে বলে দিতে হবে। আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসি, কপি ইমেজ অ্যাড্রেস কই, কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, এখানে আমি একটা দিয়ে দিলাম। এই যে একটা হেডিং আসছে, এখানে কিছু লেখা আছে, একটা ইমেজ আসছে, এটা একটা আর্টিকেল হয়ে গেছে না? ডিজাইনটা আপনার মতো হয় নাই, কিন্তু একটা আর্টিকেল ফর এক্সাম্পল, তাই না? তো এই যে দেখেন, আপনি যদি এই আর্টিকেল ট্যাগটা না ইউজ করতেন, তাহলে কি সমস্যা হইতো? এই সেকশন ট্যাগটা যদি না ইউজ করতে, তাহলে কোনো সমস্যা হইতো? জি না, সমস্যা হইতো না। কিন্তু আলটিমেটলি আমরা যা কিছুই তৈরি করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা যেন সার্চিং করে মানুষজন সহজে পায়। তো গুগলকে আসলে বুঝাইতে হবে যে ভাই এটা একটা আর্টিকেল, এর গুরুত্ব আছে। হ্যাঁ, কেউ যদি আর্টিকেল খোঁজে এবং আমার রিলেটেড আর্টিকেল খোঁজে, তাহলে তুমি আমার আর্টিকেলটা তার সামনে নিয়ে যাই দাও। তো এইরকম কিছু ট্যাগ যেগুলোকে আমরা বলি সিমেন্টিক ট্যাগ। তো এই সিমেন্টিক ট্যাগের তেমন কোনো কারণ নাই, এই জন্যই গুগলকে শুধু বোঝানোর জন্য আমরা এইসব জিনিসগুলো ইউজ করতে পারি। আরেকটা জিনিস দেখেন, কোডটা কিন্তু একটু মিনিংফুল হচ্ছে, যে আমি একটা সেকশন নিচ্ছি, সেকশনের মধ্যে আর্টিকেল একটা ট্যাগ নিচ্ছি,
তো এটা তো আমরা একটা আর্টিকেল তৈরি করবো, এই জন্য আমরা একটা আর্টিকেল ট্যাগ নিলাম, তাই না? এটা যদি আর্টিকেল না হয়ে তাহলে আমরা আর্টিকেল লেখার দরকার নাই। তো এটা আর্টিকেল হতে পারে, এই জন্য আমরা একটা আর্টিকেল ট্যাগ লিখলাম। সেটার মধ্যে একটা ডিপ দিলাম ভাগ করার জন্য, যে একটা আর্টিকেলের মধ্যে হয়তো দুইটা ডিপ থাকতে পারে না, দুইটা ডিভিশন থাকতে পারে, সেটার ভিতরে আমরা কিছু লিখলাম। আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? ফাইল থেকে কেমনে নিব ভাইয়া? কোনটা? ইমেজ সোর্স যেটা আছে এটা ফাইল থেকে যদি আমার ডাউনলোড করা থাকে, আমি ফাইল থেকে কেমনে নিব? ওখানে কি ডিরেকশনটা দিতে হবে ভাই, কেমনে দিতে হবে ওটা? ওকে, আমরা প্রসঙ্গতে আসি, ভালো একটা পয়েন্ট। আপনি আপনার ফাইল থেকে যেখানে ডাউনলোড করা আছে ওখান থেকে একটা কপি করে এখানে বসান। না না, কপি করবে কেন? সে কপি করবে না, সে ফাইল থেকে লোড করবে। আমাদের শুধু লিংক আপটা করতে হবে, ঠিক আছে? আমরা দেখেন একটা কাজ করি, জি ভাই। এই যে ইমেজটা আছে, ইমেজটা এখানে সেভ করি, সেভ ইমেজ অ্যাস। এটা সেভ করব কোথায়? আমার যেখানে প্রজেক্টটা আছে সেখানে সেভ করব। প্রজেক্টটা আছে কোথায়? আমার ডেস্কটপের ভিতরে, ব্যাচ 5 এর ভিতরে, ব্যাচ 5 এর এই জায়গাতে আমাদের এখানে আছে। এই ইমেজটা অনেক বড় নাম, নামটা একটু চেঞ্জ করে ছোট করে দিই। সাপোজ দিলাম হচ্ছে 1 দিলাম, সেভ দিলাম। এই ইমেজটা কি হলো? সেভ হলো। কোথায় সেভ হলো? আমার ডেস্কটপের ভিতরে, ব্যাচ 5 এর ভিতরে 1.jpg এই নামে তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি এই ইমেজটাকে এখানে আনতে চাই তাহলে কি করতে হবে আপনাকে? যেখানে দিলেন হচ্ছে img, এটা ক্লোজ করে দিলেন। এরপরে হচ্ছে এখানে দিবেন হচ্ছে src সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশন, এর ভিতরে আমরা আগে দিতাম লিংক, এখন দিতে হবে সোর্স। সোর্সটা কোথায় আছে? ইমেজটা এই ফাইল যেখানে আছে, এই anwar.html যেখানে আছে, anwar.html আছে, এখানে আছে, এখানেই তো আছে, এখানেও এটা আছে। তো আমি এখানে লিখলাম হচ্ছে 1.jpg। ইমেজটা আছে এখনো? কথা বলেন, ইমেজটা আছে? আচ্ছা, তার আগে একটা কাজ করি, এই ইমেজটাকে, এই ইমেজ তো আছে, ইমেজটা তো আছে, আমরা ইমেজটাকে একটু ছোট করি। তো আমরা জানি ছোট করার জন্য হয়তো সিএসএস ইউজ করা লাগতে পারে, বাট আমরা জানি যে অ্যাট্রিবিউট দিয়ে, অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? তো এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি? আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে হেডিং মানে হাইট, HEIGHT, হাইট ইকুয়াল টু। ভাই এখানে কি ফাইলের কোনো লোকেশন দিতে হবে না? আমরা আসতেছি ভাই, একটু ওয়েট করেন। যেভাবে দিচ্ছি এটা দেখেন, ফাইলের লোকেশনটা আমি ওই জায়গায় দিচ্ছি 300। আমি হাইট দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 200 পিক্সেল। তাহলে দেখি হাইটটা কমে কিনা। হাইটটা কিন্তু কমছে, তাই না? আমরা আরেকটু জিনিস কমাই, তাহলে এটা কি? ওয়াইডটা কি? এটা ওয়াইডটা কি? উচ্চতা কমছে, চড়াতে আমরা যাব। আরে ভাই, ওয়াইডটা কি? এটা হাইট উচ্চতা আর ওয়াইড প্রশস্ততা হয়। এটা হলো একটা অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউট। এটা ভাই একটা অ্যাট্রিবিউটের নাম রে ভাই, সেই সেটা একটা নাম। তো আপনি হাইট মানে উচ্চতা ইত্যাদি ইত্যাদি এত কেন বলতেছেন? এই ইমেজের বৈশিষ্ট্য কি? এই ইমেজের বৈশিষ্ট্য বড় একটা ইমেজ, যত বড় সাইজের ইমেজ সেটা দেখাচ্ছিল। তো তার অ্যাট্রিবিউট, তাকে যদি আমরা নতুন কোনো অ্যাডিশনাল পাওয়ার দিতে চাই তাহলে আমাকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই নতুন একটা পাওয়ারটার নাম হচ্ছে হাইট। তার ভ্যালু কত? 200 পিক্সেল। এখন আপনি বললেন না পিক্সেল মানে কি, এটা এখন বুঝবেন না। তবে এটা বোঝেন, যখন আপনি বাজারে বাজার করতে যান তখন তো আপনাকে মেপে দেয়। সেটা কিসে মেপে দেয়? যদি তেল কিনতে যান তাহলে আপনাকে লিটারে মেপে দেয়, আবার যদি সবজি কিনতে যান সেটা কেজিতে মেপে দেয়। আবার যারা আপনারা আগে থেকে জানেন যে শোয়া মানে কি যেন বলে, ওই শেয়ার নামে একটা জিনিস আছে না, শেয়ার। জি জি ভাই, এক শেয়ার আর 1 কেজির মধ্যে পার্থক্য আছে না? জি ভাই। তো অত বিস্তারিত আমি এখন বলতেছি না। ধরে নেন পিক্সেল হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। মেয়েরা যখন কাপড় কিনে, গজে কিনে, তো এটা একটা ইউনিট, মেজারমেন্ট একটা ইউনিট। আমি 200 পিক্সেল দিলাম, একটা হয়ে গেল। আমি চাচ্ছি তো 200 পিক্সেল দিলাম, এটার একটা হাইট পেয়ে গেল, তাই না? তো আমার আরো একটা অ্যাট্রিবিউট দরকার, শুধু হাইট কমালে হবে না। আমি আরো একটা অ্যাট্রিবিউট দিলাম, সেটা ওয়াইড, WIDTH। ওয়াইড এটা কি? একটা ওয়াইড কি? এটা অ্যাট্রিবিউট। আবার বলে সাইজ। আমি তো সাইজ কথা বলি, এটা একটা অ্যাট্রিবিউট যেটার কাজ হচ্ছে কি ওয়াইডটা কমাই দিবে। কি করব? কত করবে? আমি ওয়াইড বললাম হচ্ছে 100 পিক্সেল, শেষ।
হোয়াইটটা কমছে? জি কথাটা বুঝতে পারছি আমরা না? এখন আসেন ভাই বুঝতে পারছি। যে 1.jpg লেখা আছে তাই না? 1.jpg। এখন আমার কথা হচ্ছে উনি বলছিল ফাইলের লোকেশনটা, আমরা ফাইলের লোকেশনটা এখানে বলে দেওয়া আছে। কি দেওয়া আছে? 1.jpg। হ্যাঁ, উনি একটু কাজ করছে তো উনি এখন বলছে যে সামনে তো আমরা ওই যে ফোল্ডারের নাম দেই, স্ল্যাশ দেই, এটা এখানে দিলাম না কেন? আসলে ভিতর থেকে যদি আপনি বুঝতেন তাহলে তো আপনি ভালো মতো তখন বোঝেন নাই। তো আজকে আপনি আশা করতে ব্যাপারটা বুঝবেন। আমরা আসি কোথায় আসলে? anwar.html এখানে আসি না? জি এই পেজে আছে। এই পেজে আসি। আর এই ইমেজটা কোথায় আছে? এই পেজে আছে। এখানেই তো আছে। তো এই জন্য আমরা এখানেই 1.jpg দিলে ওখানেই পাচ্ছে। এখন আপনি যদি একটা কাজ করেন, এখানে ইমেজটার জন্য একটা ফোল্ডার তৈরি করেন। এখানে ফোল্ডার নাম লিখলাম images ইমেজেস। আর এই ইমেজটা আপনি ঢুকাই দিলেন হচ্ছে এর ভিতরে, এটার ভিতরে ঢুকাই দিলেন। এখন আপনি সারাদিন রিলোড দেন তো পান কিনা? পাইছেন? আসবে না। এখন কেন পাচ্ছে না? কারণ তার লোকেশন ঠিক নাই। লোকেশনটা ঠিক নেই। লোকেশনটা কোথায় আছে? ইমেজেস এর ভিতরে। ভিতরে ঢোকার জন্য কি করতে হয়? স্ল্যাশ দিতে হয়। স্ল্যাশ দিলাম, এরপরে ওটার ভিতরে আছে কি 1.jpg। পাইছে? এখন আমি এই ইমেজটা এর ভিতরে রাখবো না, আমি আরো একটা ফোল্ডার তৈরি করব। সেটা নাম দিলাম হচ্ছে স্লাইডার। এই স্লাইডারের ভিতরে রাখবো। এখন কি পাবে এটা? পাবে না। পাবে না। তাহলে কি করতে হবে? ইমেজেস এর ভিতরে ঢুকতে হবে, এরপরে লিখতে হবে স্লাইডার, আবার দিতে হবে স্ল্যাশ, এর ভিতরে আছে স্ল্যাশ। যিনি কোশ্চেন করছেন তাকে বুঝতে পারছেন আমার কথা? জি ভাই বুঝতে পারছি। জি জি একেবারে ক্লিয়ার ভাই। আরেকটা দিতে হবে। ওইখানে স্পেলিং ভুল করছি, ঠিক আছে? স্পেলিং ভুল করলে কিন্তু কাজ হবে না। স্পেলিং ভুল করলে ঠিক হবে না। আমি এখানে কি লিখছি? SLIDDER। আপনাকে এখানে যা দিবেন সেটাই দিতে হবে। বুঝা গেছে? ভাইয়া একটা প্রশ্ন আছে, আমি কি একটা প্রশ্ন করতে পারি? এই দুইবার হবে এই। আর না ভাইয়া এই ভাই কেমন হবে এখন? এবার ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এইরকম কাহিনী, তাই না? এখন ব্যাপারটা দেখেন, আপনি এখানে জেপিজি লিখছেন না, আপনি এখানে জেপিজি জায়গাতে অন্য কিছু লেখেন, সাপোজ পিএনজি লিখেন, পিএনজি। এখন কি হবে? ইমেজ আসবে? আসবে না, কারণ এই ইমেজের এক্সটেনশনটা কি? জেপিজি। এখন এই ইমেজের কখনো কখনো দেখবেন যেখানে শো করতেছে না জেপিজি না পিএনজি নাকি এটা দেখা যাচ্ছে না। তো আপনি কি করতে পারেন? রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করে এখান থেকে আপনি প্রপার্টিজে গিয়ে প্রপার্টিজ থেকে দেখতে পারেন আর কি কি আছে। এটা কি দেওয়া আছে? জেপিজি এখানে লেখা আছে। তবে এটা যদি শো না করে আর কই থেকে দেখা যায় এটা? তার মানে হিডেন থাকে। ভিউ থেকে আপনি এটা কি করা যায়? হিডেন আইটেম শো করানো যায়। যাক, এত কিছু বিস্তারিত বলতেছি না ভাই। লিস্ট ভিউ দিলেও দেখা যায়, লিস্ট ভিউ দিল হ্যাঁ দেখা যায়, রাইট, বিভিন্ন ভাবে দেখা যায়। মেইন কথা হচ্ছে আপনাকে ঠিকঠাক ফরম্যাট এটা দিতে হবে, জেপিজি। ভাই এখানে একটা প্রশ্ন করতে পারি, যদিও রিলেটেড কাছাকাছি। এখানে ওই যে ভাইয়া ব্যাকের ক্ষেত্রে 1 ডট আর 2 ডটের মধ্যে পার্থক্যটা কি? কোনটা? ওই যে আমি ধরেন আমরা তো ব্যাক করার জন্য হচ্ছে আপনি যদি 1 ডট আর 2 ডট 1 ডট দেওয়া মানে হচ্ছে আপনি এক গড় সামনে আসলেন, আপনি যদি 2 ডট দেন তাহলে আপনি 2 গড় সামনে, দুইটা ফোল্ডার সামনে আসলেন। বুঝতে পারছেন? দুইটা ফোল্ডার ভিজিট করতে কোর্স করছ না নি ওই সার্ভি মেনুর একটা ক্লাস করছ না নিবে ক্লাস তো মানে বাড়াও তো সেখানে করছ না। মিউট করেন, কেউই কথা বলতেছে, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ক্লাস বাড়াচ্ছি না। হ্যাঁ, এত দূর পর্যন্ত প্র্যাকটিস করেন। তাহলে আমাদের প্রজেক্ট ফোল্ডারের পূর্বে যখন আমাদের কোনো ছবি থাকবে সেই ক্ষেত্রে আমরা এটাকে ডট ইউজ করব। রাইট। আপনাকে দেখতে হবে যে আপনার প্রজেক্টটা কোথায় আছে। আসলে আপনি যে এইচটিএমএল যে ফাইলটা, এই ফাইলটা কোথায় আছে। তো এই ফাইল থেকে আপনি সামনে এখন শোনেন আমি বলি, যারা একটু বিগিনার তারা এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামায় এখন ঘামায় না, কারণ যখন একটু ধীরে ধীরে বুঝবেন তখন ফাইলটা কোথায় রাখলে কি হবে না ভিতরে বুঝবেন। এখন বিস্তারিত বোঝার দরকার নাই, আপাতত এইভাবে তৈরি করেন। একটা ইমেজ ফোল্ডার নেবেন,
সেটার মধ্যে যদি আরো কোনো ফোল্ডার দরকার সেভাবে নিয়ে কাজ করেন, আমার মনে হয় যে সামনে ক্লাসগুলোতে আরো বিস্তারিত বুঝবেন, যেহেতু এখন থেকে এই কাজগুলো রিপিটেডলি করতে থাকবো আমরা, সো সমস্যা খুব বেশি সমস্যা হবে না। তো ভিতরে ডিপলি যাওয়ার দরকার নাই আপাতত, মাথা ঘুরবে আবার পরবর্তীতে আপনি টেনশনে পড়ে যাবেন, কি কনফিউশন হবে। সো আমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে অ্যাট্রিবিউট দিয়ে কোনো কিছু ডিজাইন করেন, একটা সুন্দর কোনো কিছু একটা অ্যাট্রিবিউট দিয়ে ডিজাইন করেন যেটা কাজ করবে, একটু ডিজাইন দিবে। যেমন আমরা ইমেজটাকে ছোট করলাম, বড় করলাম, আবার অ্যাট্রিবিউট ইউজ করে অনেক কিছু করতে পারতেছি না, দেখেন যে অ্যাট্রিবিউট ইউজ করে কোনো কালার দেওয়া যায় কিনা। তো এইরকম জিনিসগুলো একটা ইউজ করে আর একটা কোনো স্ক্র্যাচ ডিজাইন করে সাবমিট করেন সামনের দিকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন বলেন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। টাইপ অফ লিস্টের ক্ষেত্রে আমরা অর্ডার লিস্টে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে ক্যাপিটাল এবিসি অথবা স্মল অথবা 1 2 3 ব্যবহার করেছি। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা দেখেছি একটা বুলেট বা সার্কেল বুলেট ছিল। এক্ষেত্রে কি আমরা কোনো রেক্টেঙ্গেল বা অন্য কোনো শেপের বুলেট ইউজ করতে পারি? হ্যাঁ, দেখা দিতে পারে। অ্যাট্রিবিউট দেখেন যে কি করা যায়। এটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা টাইপে গিয়ে কি আমরা সার্কেল বা কোনো একটা শেপের নাম দিব? হ্যাঁ, সেটাতে দেখতে পারেন, টাইপের মধ্যে শেপে বা সার্কেলে দেখতে পারেন, আসতে পারে। রাইট ভাই, এরকম দেখেন একটু। আমার কথা হচ্ছে যে একটু যে কথাগুলা একটা জিনিস আমি সেটাই বললাম যে আপনি নিজে নিজে কোনো কিছু একটা রিসার্চ করে বের করতে পারলে সেটা ফিলিংস কিন্তু অন্য লেভেলে একটা ফিলিংস পাবে। তো একটু একটু মাথার ব্রেন খুলতে হবে। সত্যি কথা বলতে কি, এই সেক্টরটা একটু ডিফিকাল্ট। এটা তো আপনাকে স্বীকার করতেই হবে, স্বীকার না করে উপায় নেই। আসলে ডিফিকাল্ট বলতে এখানে আপনি ধরা বাঁধা যতটুকু পারেন অতটুকু দিয়ে আসলে এখানে ইনাফ না। আপনাকে একটু রিসার্চ করার মতো ক্ষমতা থাকতে হবে। সত্যি একটা কথা বলি, আপনার একটা এক্সাম্পল বলি, গল্প হয়ে যাচ্ছে। আমাদের অফিসে একটা ছেলে ছিল, এই ছেলেটা এখন সম্ভবত 45 এর মতো স্যালারি রেঞ্জ জব করতেছে। আমি রেঞ্জ কেন বলতেছি, আমরা একই টাইমে জয়েন করি। ছেলেটার একটা ক্যাপাবিলিটি হচ্ছে ও কোনো বিষয় এক্সপার্ট না, কিন্তু কোনো বিষয় পারে না এমন কোনো কাজ নাই। আপনি তাকে যেই কাজই দেন, হয়তো তার 2-5 মিনিট সময় বেশি লাগবে, বাট সে করতে পারবে, কারণ সে সার্চ করতে পারে, সে খুঁজতে পারে। তো আমি কেন ওনার এক্সাম্পল টানলাম, আমার কাছে খুবই ভালো লাগে যে আমি তার মতো অতটা এরকম সার্চিং ক্যাপাবিলিটি আমার মধ্যে নাই। কেন নাই সেটা আমি বলতেছি। আমি যখনই কোনো একটা প্রবলেমে পড়ি তখনই আমি চিন্তা করতাম ছোটবেলা থেকে বা এর আগ পর্যন্ত যেটা হইতো, যে প্রবলেম পড়লে সেটা প্রবলেমের সলিউশনটা আমার কাছে মনে হতো যে আমি কেন সলিউশন। আমার ইউনিভার্সিটি লাইফটা এমনই কাটছে যে একটা অ্যাসাইনমেন্ট দিছে, তো আমি কষ্ট করে অ্যাসাইনমেন্টে চিন্তা করে করবো, আমার তো ফ্রেন্ড করছে, ওর কাছ থেকে নেই না, মার্ক তো পাবো। হ্যাঁ, তো এইরকম চিন্তাধারা করতে করতে আমার মাথার ব্রেন এমন একটা সিচুয়েশনে গেছে যে আমি নতুন কিছু চিন্তা করতে পারি। তো এই সেক্টরটাকে আপনার নতুন কিছু চিন্তা করতে হবে। নতুন কিছু চিন্তা করতে না শিখতে পারলে এই সেক্টরটা আপনার জন্য না। সত্যি কথা, মানে আমি শুধু এই কোর্সে রাখার জন্য আমি বলতেছি না, বাস্তবতাটা অন্যরকম। আপনি যতটুকু জানেন এতটুকু ইনাফ না, আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন জানতে হবে। প্রতিনিয়ত প্রবলেমে পড়বে, সেই প্রবলেমগুলো আপনাকে সার্চ করে করে জানতে হবে। তো যখনই কোনো কিছু মাথার মধ্যে আসবে, আপনি আসলে গুগল বা সার্চ ইঞ্জিন এতটাই স্মার্ট যে আপনার মনের ভাবটা যদি খালি কোনোভাবে একটু প্রকাশ করতে পারেন, কোনোভাবে যদি সামান্যতম একটু প্রকাশ করতে পারেন, সেটা আপনার মনের ভাব সে বুঝতে পারে, আপনাকে কোনো না কোনো একটা রেজাল্টের ক্লু দিবে, যে রেজাল্ট ধরে ধরে আপনি আরো ভালো ভালো সার্চ করতে পারবেন। তো মনের মধ্যে যেই জিনিসটা একটু আঁকুপাকু করবে সেই জিনিসটা একটু সার্চ করবেন, দেখবেন যে আপনি একটা ভালো লেভেলে চলে যাচ্ছেন ধীরে ধীরে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কি করেন, যে ইউটিউবের ভিডিও সিরিজ দেখেন, 50টা বা 20টা ভিডিও আছে, তারা বলে দিচ্ছে যে এই 50টা ভিডিও পড়লে আপনার হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপার হয়ে যাবে। আমি কিন্তু এই কথা বলছি, আমি একটা বছর শুধু ইউটিউবে ভিডিও দেখছি, এরকম করে হয় না, এভাবে হবে না। আপনি স্পেসিফিক যে প্রবলেমটা আপনি পড়বেন সেই প্রবলেমটা নিয়ে শুধু স্টাডি করতে হবে। পুরা জিনিসটা যদি এভাবে দেখেন, মনে হচ্ছে আপনি পারতেছেন, কিন্তু আলটিমেটলি পারবেন না। এখানে আজকে ক্লাসটা দেখে আপনি একটা বলেন যে এই ক্লাসটা এখানে 30 জন বা 32 জন ছিল, আপনার কাছে মনে হয় যে কোনো একজন স্টুডেন্ট বুঝবে না এমন এরকম কোন টপিক ছিল? এখানে 30 জন বা 32 জনে কিন্তু বুঝতে পারছে সবগুলো টপিক। আমি কি ভুল বললাম? না ভাইয়া। তাহলে যদি 30 জনই বোঝে, আপনার কাছে মনে হয়
যে 30 জনই পারবে ক্লাস করতে গেলে, পারবে না, আটকে যাবে। অথচ এত ইজি ইজি টপিকস এবং সবাই 100% বুঝতে পারছে, কিন্তু সেই ক্লাসটাও তারা কালকে প্র্যাকটিস করতে গেলে আটকে যাবে, কনফিউশনে পড়ে যাবে। তার মানে শুধু ইউটিউবের ভিডিও ওগুলো দেখলে বা প্র্যাকটিস করলে ওগুলা দেখে হবে না, আপনাকে একটু মাথায়, আমি দেখেন আমি এই জন্য ক্লাসগুলোকে, আমি তো বললাম না আমার 1 বছরের শুধু ইউটিউবের ভিডিও দেখার এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি যে আমি 1 বছরে কতটুকু শিখতে পারছি। তো যেগুলো যেহেতু এগুলো কঠিন জিনিস, আমি চিন্তা করি এই জন্য বাস্তব লাইভে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। কেন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি? এক্সাম্পল দিয়ে বুঝাইলে আপনি আমার কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমার ওই এক্সাম্পলটা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। সো ওই এক্সাম্পলটাকে আপনি রেফারেন্স ধরে টেনে দেখবেন যে ওই জিনিসটা হয়তো মনে পড়তেও পারে। তো এই জন্য আপনি কোনো কিছু যেটা পড়বেন সেটা যদি আপনি এক্সাম্পল মনে করে পড়েন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার মনে পড়ে এসএসসির সময় আমি যখন বায়োলজি পড়তাম, আমি ভাই বায়োলজি রিডিং পড়তে পারতাম না, এত কঠিন কঠিন ওয়ার্ড, আর সেই যেটা আমি রিডিং পড়তে আমার দাঁত ভেঙে যেত, সেটা মনে রাখা মুখস্থ করা এত ইজি কাজ আমি পারতাম না, খুব কষ্ট হইতো। তখন করতাম কি, আপনারা তো জানেন যে বৈজ্ঞানিক নাম থেকে বায়োলজিতে, বায়োলজি আমার কাছে শোনা লাগতো। হ্যাঁ, বৈজ্ঞানিক নামগুলা যেমন বিভিন্ন মানুষের বৈজ্ঞানিক নাম, ইলিশের বৈজ্ঞানিক নাম, অনেক কিছু বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হয় না। এখন এই যে বৈজ্ঞানিক নামগুলা কি ইজি জিনিস, এখন ওইগুলা যদি আপনি মুখস্থ করতে চান আপনার কয়দিন মুখস্থ থাকবে, কিন্তু যদি এই নামগুলাকেই কারোর সাথে কোনো নামের সাথে যদি মিল করে বা কারো বৈশিষ্ট্যের সাথে মিল করে মনে রাখতে চান, তাহলে দেখবেন যে জিনিসটা অনেকদিন পর্যন্ত আপনার মেমোরির মধ্যে থাকবে। তো আমার পড়ার ধরনটা হচ্ছে এইরকমই, যে আমি যেহেতু এটা কঠিন একটা জিনিস, এটা কোনোভাবেই মাথায় থাকার মতো জিনিস না, তো আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনার ওই এক্সাম্পলটা মনে থাকে। এই জন্য হয়তো ক্লাসের মধ্যে একটু গল্প বেশি হয়ে যায়। আমি যেটা অনেকে হয়তো ব্যাপারটা নিয়ে চিন্তিত যে হয়তো আমরা কাজের থেকে কথাই বেশি বলতেছি, আসলে কথা বলার এই গল্প করার রিজনটাই হচ্ছে এটা। চাইলেই আমি রোবোটিক্স এর মতো প্রফেশনাল ইউটিউবের ভিডিওর মতো আমি ফ্লুয়েন্টলি শুধু কথা বলেই যাচ্ছি আপনাকে বুঝাই যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আপনি এটাতে কতটুকু আপনার মাথার মধ্যে 2 মাস বা 1 মাস পর থাকবে সেটা নিয়ে আমি কনফিউশন। তো আমি ওই ফিলটা থেকে আমি হয়তো একটু বেশি গল্প করে ফেলাই, তো এই জন্য আমি সরি, বাট আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো পরে আপনার ফিল হতে পারে। তো যাই হোক, আমরা কথা বলতেছি না, আজকে আমরা এখানে শেষ করতেছি। সামনের দিন হয়তো আমরা আরো ভালো ভালো জিনিস আমরা এই স্টেপের মোটামুটি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা তাহলে এই অ্যাট্রিবিউট গুলো দেখেন, এই জিনিসগুলো একটু নিজে নিজে আরো একটু অ্যানালাইসিস করেন, বুঝতে পারছেন? করে আপনার একটা ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ভাই যে ডিপ ট্যাগ এবং সেকশন ট্যাগ ইউজ করলাম ভাই, আমি যদি শুধু ডিপ ট্যাগ ইউজ করি, সেকশন ট্যাগ ইউজ না করি, আমার তো ম্যানেজমেন্ট হচ্ছে ভাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? ম্যানেজমেন্ট কোনো প্রবলেম না, আমি তো আপনাকে দেখাইলাম এখানে, আমি আপনাকে কি দেখাইলাম যে ডিপ ট্যাগ ইউজ করার দরকারই নেই আপনার, তারপরে হচ্ছে ওই সেকশন ট্যাগ আর্টিকেলের কোনো দরকার নেই, দরকারটা হচ্ছে আপনার নিজের জন্য, আপনার সাইটটার জন্য। আপনি যখন ডিপ ট্যাগ, সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ, দেখেন আর্টিকেল ট্যাগটা তৈরি কেন করছে তারা? সব কাজে ইউজ করার জন্য না। যখন আপনার ওয়েবসাইটে আর্টিকেল টাইপের কোনো কাজ করবেন, তখন আপনি আর্টিকেল একটা স্পেসিফিক ট্যাগই তৈরি করে দিচ্ছেন যে আপনি ভাই ওই ট্যাগের ভিতরে লিখেন, তাহলে গুগলও বুঝতে পারবে একটা আর্টিকেল, এবং আপনার কাজটাও অনেকটা স্মার্ট হবে, কেউ কোডগুলো দেখলেও সহজে অ্যানালাইসিস করতে পারবে। বাংলাদেশকে 7টা ডিভিশন ভাগ করছে কেন? মানুষরা যেন আইডেন্টিফাই করতে পারে যে এটা হচ্ছে রাজশাহী ডিভিশনের মধ্যে মানুষজন, এরা এই ডিভিশনের মানুষ, এটা এই ডিভিশনের মানুষ, বা এটা এই ডিভিশনের জিনিস, সহজে আপনি কোডগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি সেকশন বা আর্টিকেল ট্যাগগুলো না ইউজ করেন বা ডিপ ট্যাগ না ইউজ করেন, আপনি কোডগুলো একটু করে দেখেন তো কেমন এলোমেলো হয়ে যায়, কেমন মনে হয় জঙ্গলের মতো মনে হতে পারে, আপনার নিজের কাছে খারাপ মনে হবে। তো কোডের ম্যাচুরিটি আনার জন্য, কোডটাকে স্ট্যান্ডার্ড করার জন্য এই জিনিসগুলো ইউজ করতে হয়।